তাহলে আসো আমরা আজকে তোমাদের পড়াবো টিস্যু ও টিস্যুতন্ত্র। অধ্যায়টা যেমন ছোট ঠিক তেমন পেঁচ। প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষাতে এই অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসবেই। তো কোশ্চেন আসার কিছু জায়গা আছে। নাম্বার 1 যে জায়গাটাতে কোশ্চেন আসে সেটা হলো ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ এটাই হলো সবচেয়ে বেশি আসবে। আর অনেকগুলো সূক্ষ্ম বিষয় আছে যেটা তুমি না বুঝলে মুখস্থ করে কোনো পারবে না। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবো, তাহলে যেভাবে কোশ্চেন করবো আমি পারবো। মানে এই অধ্যায়টা মুখস্থ নির্ভর না, এই অধ্যায়টা হলো বোঝা নির্ভর। বুঝতে পারছি আমি ঘটনা কি? তো আসলে টিস্যু টিস্যুতন্ত্র, প্রথমে টিস্যু টিস্যুতন্ত্র আমরা যেটা দিয়ে মনে রাখি সেটা হলো একের গল্প। একই উৎস থেকে তৈরি, একই রকম কাজ করবে এবং একই রকম কাজ সম্পন্নকারী একটি অবিচ্ছিন্ন বা একটা গুচ্ছ কে বলা হবে টিস্যু। তার মানে আমরা বলবো একগুচ্ছ কোষ দেখতে একই রকম, থাকেও একই রকম, একই জায়গা থেকে একই কাজ করে, ওই একগুচ্ছ কোষকে আমরা বলবো কি টিস্যু। শেষ। টিস্যুর প্রকারভেদ, টিস্যুটাকে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। পরীক্ষাতে কোশ্চেন আসবে ভাজক টিস্যুর প্রকারভেদ, না সরি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি। ভাজক টিস্যু মানে যে টিস্যু বিভাজিত হতে পারে। তো ভাজক টিস্যু যে টিস্যু কি হতে পারে, বিভাজিত হতে পারে। তো যে কোষগুলো বিভাজিত হয় তাদের হলো ভাজক কোষ। আর যে কোষ, যে টিস্যুগুলো ভাজক কোষ দিয়ে হয়, মানে ভাজক কোষ মানে হলো বিভাজিত হয় যে কোষগুলো, আর যে কোষগুলো বিভাজিত হয় তাদেরকে আমরা ভাজক কোষ বললাম। আর ভাজক কোষ দিয়ে যে টিস্যুটা তৈরি হবে তাকে ভাজক টিস্যু বলি। ভাজক টিস্যুর আরেকটা নাম আছে, তার নাম হলো মেরিস্টেম। তার নাম হলো কি মেরিস্টেম। আমরা মেরিস্টেম কালচারের নাম শুনছিলাম 11 নম্বর অধ্যায়, মেরিস্টেম কালচার। তো আমাদের ভাজক টিস্যুগুলো থাকার কারণেই দেহের ক্ষয়পূরণ হচ্ছে, অঙ্গগুলো বড় হচ্ছে। যদি ভাজক টিস্যু না থাকতো, বিভাজিত না হতো, তাই না, আমাদের কিন্তু ক্ষয়পূরণ হতো না, কোনো ক্ষতস্থানটা কিন্তু পূরণ হতো না। হ্যাঁ, আচ্ছা। তো কোন জায়গায় থাকে, যে অঞ্চলগুলো বিভাজিত হয়, যেমন কাণ্ড, মূল, এগুলো তো লম্ব হইতেছে। কিভাবে লম্ব হইতেছে? ভাজক টিস্যুর কারণে। ঠিক আছে, এই জন্য কাণ্ড, শীর্ষ, মূলের শীর্ষ এদেরকে আমরা বেশি বেশি পাবো। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি কি? ভাজক টিস্যু কোষগুলো থাকবে জীবিত, যা কারণ কি বিভাজিত করতেছে। ভাজক টিস্যু কোষগুলো থাকবে বড়, ভাজক টিস্যু কোষের নিউক্লিয়াস থাকবে খুব বড়, ভাজক টিস্যু সাইটোপ্লাজম থাকবে ঘন, ভাজক টিস্যুর প্রত্যেকটা কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে না, ভাজক টিস্যুর মধ্যে কোনো কোষ গহ্বর থাকবে না, ভাজক টিস্যুর মধ্যে কোনো কোষস্থ বর্জ্য থাকবে না। ভাজক টিস্যুগুলা সবগুলো দেখতে সেম আকৃতির। ভাজক টিস্যুগুলোর কর্মক্ষমতা থাকবে অনেক, ভাজক টিস্যুগুলার বিপাকীয় ক্ষমতা অনেক থাকবে। কথাকে বুঝতে পারছি? সব বৈশিষ্ট্য আমার মুখস্থ হয়ে গেছে। জীবিত, অপেক্ষাকৃত ছোট, সবগুলো সমবেশীয়, সর্বদাই কি হবে, বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে। ভাজক টিস্যুগুলা আয়তন দরকার নাই, এই টিস্যুগুলো সেলুলোজ নির্মিত। কি নির্মিত? সেলুলোজ নির্মিত। ভাজক টিস্যুর নিউক্লিয়াস বড় থাকবে বলছি আমি, এবং সাইটোপ্লাজমে কি থাকবে, পূর্ণ। ভাজক টিস্যু সাধারণত কোষ গহ্বর থাকে না, আমি একটু আগেও বলছি কোষ গহ্বর থাকবে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে না। ভাজক টিস্যুর বিপাকীয় হার বেশি, কারণ কি বেশি বেশি বিভাজন করার জন্য বেশি বেশি শক্তি রাখবে, এই জন্য এদের বিপাকীয় হার বেশি, মানে মেটাবলিজম ওদের বেশি হবে। সর্বদাই বিপাকীয় অবস্থা থাকে, অর্থাৎ সর্বদাই কাজ করা অবস্থা থাকে, শক্তি উৎপন্ন করার সাথে জড়িত। কারণ কি নতুন নতুন কোষ তৈরি করার জন্য। কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু, বর্জ্য পদার্থ থাকে না, কারণ সে তো বিভাজন তো করে লম্বাইয়া যাইতেছে, সে খাদ্য জমা রাখার তো তার সুযোগ নাই, খাদ্যটা তো সে খেয়ে ফেলতেছে, মেটাবলিজম করে ফেলতেছে, এই জন্য সে রিজার্ভে রাখতে পারে না কিছু। প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড, যে প্লাস্টিডগুলো হয় নতুন কর্মক্ষম প্লাস্টিড, এই জন্য এগুলোকে বলা হবে প্রোপ্লাস্টিড, মানে তরুণ, মাত্র নগদে তৈরি হলো ভাজক টিস্যুগুলার। আকারে ছোট, তবে দৈর্ঘ্য প্রস্থে সমান আকৃতি, সমান ব্যাস। এখন তুমি যদি আসো, আর একটা টিস্যু আছে, তার নাম হলো স্থায়ী টিস্যু। যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে না তাদেরকে বলা হবে কি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি? ভাজক টিস্যুর 180 ডিগ্রি উল্টা। এক নাম্বার, তুমি যদি বলো কোষের বিপাকীয় শক্তি কম, এখানে বিপাকীয় শক্তি বেশি। আকার এক একটা এক এক রকম হতে পারে, ওইখানে প্রোপ্লাস্টিড অবস্থা থাকে না, ওইখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, ওখানে কোষ গহ্বর থাকে, কোষস্থ বর্জ্য থাকে। কথা কি বুঝতে পারছো? মানে পুরোপুরি বিপরীত হবে। এখন ভাজক টিস্যুর কাজ কি? মানে ভাজক টিস্যু কোথায় আছে সেটা অনুযায়ী কাজ। যদি ভাজক টিস্যু থাকে তোমার হলো শীর্ষ, শীর্ষে, তাহলে সেই শীর্ষ লম্বা করবে, মাথা থাকলে মাথা লম্বা করবে, হাত থাকলে হাতা লম্বা করবে, তো মূল থাকলে মূল লম্বা করবে। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যুর কাজ হলো দৈর্ঘ্য বৃদ্ধি করা, আর পার্শ্বীয় ভাজক টিস্যুর কাজ হলো মোটা করা। ঠিক আছে, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করছে এবং ক্রমান্বয়ে কি হবে, মোটা হবে, আর এটার কারণে উচ্চ লম্বা হবে। তা যদি বলা হয় কোন ধরনের ভাজক টিস্যুর কারণে গাছ উচ্চ এবং লম্বা হয়, শীর্ষস্থ ভাজক টিস্যু। কোন ভাজক টিস্যুর কারণে মোটা হয়? যদি বলো মোটা না দিয়ে ব্যাস বৃদ্ধি পায়,
এবার ভাজক টিস্যু যদি কোনোখানে মারা যায়, ভাজক টিস্যু বিভাজিত হতে পারতেছে না, ভাজক টিস্যু মারা গেছে বা ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা হারাই ফেলছে, তখন সে ভাজক টিস্যুটাকে আমরা বলবো স্থায়ী টিস্যু। তার মানে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু আসলো, স্থায়ী টিস্যু আসমান থেকে আসে নাই। ভাজক টিস্যু যখন মারা গেছে বা তার বিপাকীয় হার কমে গেছে, তার বিভাজন ক্ষমতা কমে গেছে, তখন এটার নাম দিয়ে দিছি কি আমরা, স্থায়ী টিস্যু। ওকে, ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে। হ্যাঁ, আমরা তো জানি ভাজক টিস্যু কোষ বিভাজন করার মাধ্যমে ক্ষতস্থানগুলো পূরণ করে দিচ্ছে, হিলিং করে দিচ্ছে। ওকে, এখন এই যে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুটাকে আমরা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বিভক্ত করতে পারি। কোথায় আছে, কিভাবে থাকে, কি কাজ করে, এইভাবে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা ভাজক টিস্যুটাকে অনেক রকমের বিভক্ত করতে পারি। মোটামুটি 4 রকমের বিভক্ত করতে পারি। কয় রকমে? 4 রকমের বিভক্ত করতে পারি, ঠিক আছে। ওকে, 4 রকমের বিভক্ত করতে পারি। এর মধ্যে প্রথমে আসি আমরা উৎপত্তি অনুসারে। উৎপত্তি, এবং প্রত্যেকটা 3 রকম করে করে, প্রত্যেকটা কয় রকম করে করে, 3 রকম করে করে। প্রথমে আসে উৎপত্তি অনুসারে। একটা হলো প্রোমেরিস্টেম বা প্রাইমারি ভাজক টিস্যু, প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। 3টার নাম আমরা পড়ি, তারপর আমি ঘটনা বুঝাই। সর্বপ্রথম যে কোষটা তৈরি হইল সেটার নাম হলো প্রারম্ভিক। এই প্রারম্ভিক থেকে যেটা তৈরি হবে তার নাম হলো প্রাইমারি। প্রাইমারি ভাজক টিস্যু অনেক দিন পরে মারা গেছে, আচ্ছা ঠিক আছে, হুট করে সেটা আবার বিভাজন ক্ষমতা ফিরে পাইল, তখন তার নাম হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু আসলে স্থায়ী টিস্যু থেকে কোত্থেকে? তাহলে প্রথমে এখন আমি যদি বলি সেকেন্ডারি ভাজক টিস্যু কি ভ্রূণ অবস্থায় আছে নাকি ভ্রূণ অবস্থান অনেক পরে আসছে? অনেক পরে, হুট করে আসলো। তাহলে প্রারম্ভিক যে বা প্রোমেরিস্টেম যেটা, সেটা তোমার হলো কোথায় থাকতেছে, আমরা একটু আস্তে ধীরে পড়াই, মূল বা কাণ্ডের শীর্ষ দেশে, ঠিক আছে। এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু, একদম প্রথম এখান থেকে বৃদ্ধি শুরু হয়েছে, শেষ। আর প্রাইমারি মানে কি? এটা ভ্রূণ অবস্থা লাভ করে এবং আজীবন বিভাজন ক্ষমতা সম্পন্ন। আমৃত্যু কিসে পরীক্ষাতে আসবে? আমৃত্যু বিভাজন ক্ষম কোষ কোনটা? প্রাইমারি। কোথায় থাকবে? মূল বা কাণ্ডের শীর্ষে। ভাজক টিস্যু এই জায়গাগুলোতেই থাকে সাধারণত। গেল। প্রাইমারি ভাজক টিস্যু হতে কি তৈরি হয় দেখো, প্রাইমারি ভাজক টিস্যুতে প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। এটা সম্পূর্ণ বুঝে বুঝে পড়বো, আমি যেমনি দাগাই পড়াবো শুধু দাগানোগুলোই পড়বা বুঝে বুঝে। তাহলে দেখো প্রাইমারি ভাজক টিস্যু সে মারা গেছে, তা হয়ে গেছে কি স্থায়ী টিস্যু, প্রাইমারি স্থায়ী টিস্যু। এইবার যদি কোনো কারণে সে আবার বিভাজন ক্ষমতা পাইলো, তাহলে সেটা নাম হয়ে গেছে কি? তোমরা সবাই জন্মের পরে যে স্কুলে ভর্তি, প্রাইমারি স্কুল, এরপরে দেয় ভর্তি হয়েছে কোন স্কুলে? সেকেন্ডারি। সেকেন্ডারি হাই স্কুল বলি না আমরা, তা সেকেন্ডারি। তাহলে যে ভাজক টিস্যু দেখছো লেখছে কি, যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে দেখছো, তখন তার নাম হয়ে গেছে কি সেকেন্ডারি। স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময় উৎপত্তি হয়, তখন তাকে সেকেন্ডারি। আর সেকেন্ডারি ভ্রূণ অবস্থান অনেক পরে তৈরি হয়েছে, ভ্রূণ অবস্থান অনেক পরে। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণটা তোমার লাগবে, খুবই কিউট একটা উদাহরণ, কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। উদাহরণ কি? কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এই দুইটা জিনিসের নাম মুখস্থ করে ফেলো। তাহলে উৎপত্তি অনুসারে আমরা গেলাম কোনটা? প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি ভাজক টিস্যু, শেষ। ওকে, এবার আসি আমরা অবস্থান অনুসারে। অবস্থান অনুসারেও আবার সেই 3 রকমের। নাম্বার 1 শীর্ষস্থ ভাজক টিস্যু, নাম্বার 2 ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, আর হলো পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম। ওকে, এখন আমরা আসি শীর্ষস্থ ভাজক টিস্যু, যেটা কাণ্ড, মূল, পাতা যেখানে থাকুক না শীর্ষে থাকবে। সে সবসময় কোথায় থাকবে? শীর্ষে। মূল, সে থাকবে হলো শীর্ষে, মূল, কাণ্ড, এটা শাখা প্রশাখা শীর্ষে থাকবে। এটা একটা প্রাইমারি ভাজক টিস্যু। এটা কি টিস্যু? কারণ প্রাইমারি ভাজক টিস্যু তো আমৃত্য বিভাজন ক্ষম, আমৃত্য লম্ব হইতে থাকবে। হ্যাঁ, মূল লম্ব হবে, কাণ্ড লম্ব হবে, ঠিক আছে। ইন্টারক্যালারি নিবেশিত ভাজক টিস্যুর দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে দেখো সাদা অংশ, সাদা অংশের মাঝখানে কালো কালো। তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যু তার নাম কি? দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে আমরা বলবো ইন্টারক্যালারি। এরাও প্রাইমারি টিস্যু, এরাও কি? এবার এটার উদাহরণটা আবার লাগবে, স্পেসিফিকলি উদাহরণ লাগবে। ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল প্রভৃতি উদ্ভিদের, তারপরে পত্রমূল, এই উদ্ভিদগুলোর পত্রমূল, মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধিতে, ফুলের বোটায় এই ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়। তাহলে ইন্টারক্যালারি ভাজক টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়? এইগুলোতে পাওয়া যায়। কোন কোন উদ্ভিদের? এই 3টা উদ্ভিদের। উদ্ভিদের নাম বললে এই 3টা জিনিস, পার্টসের নাম বললে এই কয়েকটা পার্টসে পাবা তুমি। কথাকে বোঝাতে পারছে? তাহলে এগুলো গেল কি ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যুর উদাহরণ। এবার আসি আমরা পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু তুমি বুঝতেই তো পারতেছো, এটা ইন্টারক্যালারি বা
এই তো ইন্টারক্যালারি, সরি আমি ওটা ভুল দেখাচ্ছি, পাশীয় তো পাশে পাশে থাকে, আর ইন্টারক্যালারিতে এই যে স্থায়ী টিস্যুর মাঝখানে, স্থায়ী টিস্যুর মাঝখানে এই যে হলো তোমার হলো ইন্টারক্যালারি, মানে দুইটা স্থায়ী টিস্যু, সাদাগুলো স্থায়ী টিস্যু, কারোটা মাজক টিস্যু। আর পাশীয় মানে কি পাশে থাকবে, তবে এটাও তো একই রকম, স্থায়ী টিস্যুর মাঝখানেই থাকবে, বুঝছো কি না? ওকে, আমরা সামনে আগাই। পার্শ্বীয় বাহ্যক টিস্যু, তাহলে পার্শ্বীয় বাহ্যক টিস্যু মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর থাকবে, এটাও ঠিক একই রকম, দুইটা স্থায়ী টিস্যুর কি থাকবে, মাঝখানে থাকবে, ঠিক আছে। ওকে, তবে ঘটনা ঘটে গেছে রে ভাই, ঘটনা কি ঘটে গেছে, এটা রিমুভ করতে হবে, এটা অন্য কালার দিতে হবে আমার, পেজটা লাগছে কিনা। শীর্ষস্থ বাহ্যক টিস্যু এটা প্রাইমারি ছিল, ইন্টারক্যালারি ওটাও প্রাইমারি ছিল, কিন্তু পার্শ্বীয় বাহ্যক টিস্যু সেটা কি ধরনের টিস্যু, এটা কি ডিপের কোশ্চেন, এটা গাছ লাগা যাবে, কোনটা কোন জায়গা থেকে আসলে, এটা সেকেন্ডারি বাহ্যক টিস্যুর কারণ কি বলো তো, বুদ্ধি করে বলো। তার মানে এটা কিন্তু জন্মের পরে থাকে নাই, এই সেকেন্ডারি বাহ্যক টিস্যুর জন্মের অনেক পরে স্থায়ী টিস্যু দেখে আসছে, এই জন্য এটার নাম কি হয়ে গেল, সেকেন্ডারি বাহ্যক টিস্যু, মানে এই জন্য এটাকে সেকেন্ডারি বাহ্যক টিস্যু বলছি আমরা। ওকে, এদের বিভাজনে তোমার কি হয়, কাণ্ডের বৃদ্ধি প্রস্তাবিত থেকে যাই হোক দরকার নাই। উদাহরণ কি, উদাহরণ তো আমরা একটু আগেই সেকেন্ডারি বাহ্যক টিস্যুর উদাহরণ দেখে আসলাম না, কর্ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দেখে আসছি আমরা, ঠিক আছে। ওকে, এইসবের বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। সেকেন্ডারি বৃদ্ধি ঘটে মানে কি, মানে একবার লম্বা হয়েছে, এরপরে হুট করে আবার লম্বা হওয়া শুরু করছে, থাইমে গেছে, থামার পর আবার, এটাকে সেকেন্ডারি বলে। যেমন আমরা বলি না সেকেন্ডারি বৈশিষ্ট্য, যে একটা ছেলে তো ছেলে হয়ে জন্মগ্রহণ করছে, 10 বছর পর তার দাড়ি মুছ গজালো, তাহলে এটা কি তার সেকেন্ডারি বৈশিষ্ট্য না, সেকেন্ডারি জন্য বৈশিষ্ট্য আমরা পড়ছি না, যে সেকেন্ডারি বৈশিষ্ট্যগুলো গৌণ বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, পড়ছো না তোমরা। ওকে, শীর্ষস্থ নিবেশিত পার্শ্বীয় বাহ্যক টিস্যুর মধ্যে পার্থক্যগুলো তোমরা এখান থেকে দেখবা, ঠিক আছে। এবার আসে কোষ বিভাজন অনুসারে, কোষটাকে বিভাজন করবে কিভাবে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3টা কোশ্চেন এখান থেকে আসে। কোষ বিভাজন কিভাবে হয় সেটাও অনুযায়ী আবার 3 রকম, কোষ বিভাজন কেমনে করবে সেই অনুযায়ী আবার করকম 3 রকম। একটা হলো মাস মানে 3D, সব তলে, মাস মানে কি সব তলে বিভাজন হবে, সব তলে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এইভাবে যদি বিভাজন হয় তাহলে এটা আয়তন বাড়বে, মানে ঘনত্ব বৃদ্ধি পাবে, তাহলে কি হবে, তাহলে অঙ্গটি ঘনত্বে বৃদ্ধি করতে হবে। ওকে, তাহলে সব তলে বিভাজিত হলে কোন বাহ্যক টিস্যু, মাস বাহ্যক টিস্যু, মাস বাহ্যক টিস্যুতে কি বৃদ্ধি পাবে। এবার আসে উদাহরণ, বর্ধনশীল ভ্রূণ, রেনেথলি, অ্যান্ডোস্পার্ম, মজ্জা, কটেক্স, খেয়াল রাখতে হবে মজ্জা, নট মজ্জা রশ্মি, মজ্জা, মজ্জা কি জিনিস সামনেই পড়াবো, ঠিক আছে। আমি একবার পড়াই দিই প্রথমবার, আবার বাসায় যে যখন প্রথম থেকে পড়বো তখন তুমি ক্লিয়ার হয়ে যাবে, কারণ মজ্জার ব্যাপারটা একটু পরে আবার আসবে। মনে করো আমি 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 মনে করি তুমি কিছুই পারো না এই অধ্যায়, এইভাবে করে পড়াচ্ছি যে তুমি কিছুই জানো না। এবার আসে প্লেট, প্লেট হলো 2 তলে, প্লেট মানে কি একটা প্লেট থালা ছড়ানো থাকে, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, প্লেটটা কি এত মোটা নাকি যে তার উচ্চতা আছে, উচ্চতা নাই, তাহলে 2 তলে বিভাজিত হবে। এটার মাধ্যমে অঙ্গটি আয়তনে, তাহলে যেটা লেখছি সেটাই খেয়াল রাখবো, আয়তনে বৃদ্ধি পায় কোনটার কারণে, আর ঘনত্ব বৃদ্ধি পায় কোনটার কারণে, দেখছো প্যাচগুলো কি কি, তাহলে 2 তলে। এবার উদাহরণ কি, পাতা, বৈদৃশ্য বহিত্বক, পাতাটা ছড়ানো থাকবে, ত্বক ছড়ানো থাকবে, শেষ। এবার আছে রিব বাহ্যক টিস্যু, একতলে, রিব মানে কি আমাদের পরশুকা, চিকন চিকন পরশুকা, ঠিক আছে। এটা একটা তলে বিভাজিত হবে, একটা তলে বিভাজিত হবে, দেখতে বুকের পাচনের ন্যায় হবে, হ্যাঁ। উদাহরণ কি, বৈদৃশ্য মূল এবং মজ্জা রশ্মি, দেখ রশ্মি তো চিনতেই তো পাচ্ছ, রশ্মি কি একটা চিকন জিনিস না, তার মানে কি, এটা মজ্জা কিন্তু 3D, মজ্জা রশ্মি 1D। ওকে, শেষ, তাহলে রিব বাহ্যক টিস্যু শেষ। এবার আছে কাজ অনুসারে, কাজ অনুসারে আবার 3 রকম, যে বাহ্যক টিস্যু ত্বক তৈরি করে, ত্বক, প্রোটোডার্ম, ঠিক আছে। আমরা আবার কাজ অনুসারে আসি, হ্যাঁ, কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড, 3টা, ঠিক আছে। এর মধ্যে প্রোটোডার্মকে, ডার্ম মানে ত্বক, যে বাহ্যক টিস্যুর কাজ হলো ত্বক তৈরি করা, কি তৈরি করা, তাকে বলা হবে প্রোটোডার্ম, তাকে বলা হবে কি, আর যে বাহ্যক টিস্যুর কাজ হলো জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম, অর্থাৎ তোমার হলো পরিবহন টিস্যু তৈরি করে, তাদেরকে বলা হবে প্রোক্যাম্বিয়াম, কি বলা হবে। এখন তুমি একটু খেয়াল করো, ত্বক তৈরি করলো, পরিবহন তৈরি করলো, এই বাদ দিয়া যত কাজ আছে সব করে হলো গ্রাউন্ড মেরিস্টেম, বুঝতে পারছি। ত্বকের কাজ তৈরি করে কি, এপিডার্মাল টিস্যু। তারপর তোমাকে যদি বলা হয় এই পরিবহন টিস্যু তৈরি করে কি, প্রোক্যাম্বিয়াম। আর এই 2টা বাদ দিয়ে বাকি যত কাজ আছে সব করে কি, গ্রাউন্ড মেরিস্টেম, তথা কটেক্স, মজ্জা, মজ্জা রশ্মি এগুলো তৈরি করে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে আমরা প্রত্যেকটাই 3টা করে পড়ে ফেললাম, শেষ। ওকে, তাহলে বাহ্যক টিস্যু কাকে বলে শেষ। এখন আসি আমরা স্থায়ী টিস্যু।
যে টিস্যুগুলো কোষগুলো বিভাজনে অক্ষম তাকে কি বলা হয়েছে? এগুলো আকার আকৃতি দেখতে এক একটা এক এক রকম হতে পারে, ঠিক আছে? ওকে, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যতে আমরা যদি চলে আসি, প্রথম বৈশিষ্ট্য বলো বিভাজনে অক্ষম। এরা জীবিত মৃত দুই রকম হতে পারে, তবে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম, কারণ এখানে তো বিপাকীয় শক্তি কম। সাইটোপ্লাজমের মধ্যে না গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়, তো ওদের তো বিপাকীয় শক্তি কম, সাইটোপ্লাজম এত দিয়ে কি করবে? ওদের মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন, কোষপাতির অনেক মোটা হয়ে থাকে, কোষ গহ্বরটা বড় থাকে, ওই যে কোষস্থ বর্জ্য রাখার জন্য। নিউক্লিয়াস ছোট থাকে, হ্যাঁ আমরা জানি, সব উল্টা, বাজক টিস্যু সব উল্টা। কোষের প্রাচীর নানা রকম নকশা দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তাহলে এদের কাজ কি? ওরা তো বিভাজন করে লম্বা বানাইতেছে না, ওরা তো বিভাজন করে তোমার ক্ষতস্থানও পূরণ করতেছে না, তাহলে ওদের কাজ কি? ওদের কাজ হলো জমা রাখা। ওদের কাজ কি? এক নাম্বার খাদ্য তৈরি করে, খাদ্য পরিবহন, দৃঢ়তা প্রদান, জমা রাখতেছে। ও কি বিভাজন করে লম্বা বানাইতেছে, মোটা বানাইতেছে, ক্ষতস্থান পূরণ করতেছে না? ওকে, এবার আসি স্থায়ী টিস্যু শ্রেণী বিভাগ। স্থায়ী টিস্যু দেখতে কয় রকম সেখানে আসি আমরা, হ্যাঁ স্থায়ী টিস্যুর শ্রেণী বিভাগে আসি আমরা। আচ্ছা, স্থায়ী টিস্যুর শ্রেণী বিভাগে যদি তোমরা আসো, তাহলে আমরা কি কি জিনিস দেখতে পাই একটু খেয়াল করো। আসো, এক নাম্বার হলো সরল টিস্যু। কি টিস্যু? সরল টিস্যু। আসো, জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। তাহলে তিনটা টিস্যু, সরল টিস্যু। তো যে টিস্যুগুলোর আকার আকৃতি একই রকম হয়, তখন তাকে কি বলবো? আকার আকৃতি গঠন সব একই রকম, তাকে বলবো সরল টিস্যু। সরল টিস্যু আবার তিন রকমের আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেনকাইমা, শেষ। এবার জটিল টিস্যু বলবো কখন? যখন একাধিক। সরল টিস্যু এগুলো আবার দেখতে সবগুলো একরকম ছিল, এদের এদেরকে দিয়েছি আমরা সরল টিস্যু। আর যেগুলো কি এক একটা এক এক রকম, একই রকম না, ঠিক আছে? এর হলো দুই রকম, জাইলেম এবং ফ্লোয়েম, ঠিক আছে? এর হলো কাজ কি? কাজ হলো খাদ্য পরিবহন করে। কি করা? খাদ্য পরিবহন। ক্ষরণকারী টিস্যু মানে কি? বুঝতেই তো পারতেছো নাম শুনে, যে ক্ষরণ করে, নানা রকম তরল পদার্থ ক্ষরণ করবে তারা, হ্যাঁ ওরা আবার দুই রকমের, তরুক্ষীয় টিস্যু, গ্রন্থি টিস্যু, এটা হলো আবার দুই রকমের, ঠিক আছে? তাহলে ক্ষরণকারী টিস্যু কয় রকমের? দুই রকম, যারা ক্ষরণ করে। জটিল টিস্যু আবার কয় রকমের? দুই রকমের। সরল টিস্যু কয় রকমের? তিন রকমের, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, ঠিক আছে? গেল প্যারেনকাইমা, স্ক্লেনকাইমা। ওকে, এরপরে আসি আমরা, এগুলো গেল বাজক টিস্যু স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ আমি অলরেডি পড়াই দিয়েছি, তোমাদের কাজ হলো রিডিং পড়ে নিলে বুঝবা। একবার রিডিং পড়লে কনসেপশনটা ক্লিয়ার হবে। সবসময় পার্থক্য থাকলে ভালো পড়বা, আর না থাকলে পার্থক্য কইরা পড়বা তুমি, তাইলে না পেঁচটা ধরতে পারবা যে আগে কি পড়লাম পরে কি পড়লাম, মাথায় ঢুকবে। শুধু ভো ভো করে পড়ে গেলে হবে না, পড়ার সময় আটকাইতে হবে। হ্যাঁ কি যেন পড়ছিলাম, এই যে শৈবাল পড়লা, ছত্রাক পড়লা, শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য দেওয়া নাই। তুমি এবার চিন্তা করবা, শৈবালে এটা ছিল কিন্তু ছত্রাকে তো এটা নাই, ছত্রাকে এটা আছে শৈবালে তো এটা নাই, তাইলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কথা বলছে, এবং 30-40 মিনিট পর পর রিভাইজ করবা নিজে নিজে ব্রেনে, হ্যাঁ কি পড়ছি, হ্যাঁ এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, তাহলে দেখবা ব্রেনে বেশি ইফেক্টিভলি মনে থাকবে। বুঝতে পারছি? এটা হলো পড়ার মূল নিয়ম, রিক্যাপ করা। যত বেশি জাবর কাটতে পারবো। আমার এক বন্ধু আছে, আমি আবার এই জিনিস পারি না ভালো, ব্রেনে অনেক চাপ পড়ে, কিন্তু আমার ওই বন্ধু সিঁড়িতে উঠতেছে সেই পড়াটা রিভিশন দিচ্ছে, মানে এত ট্যালেন্ট, মানে সে জাবর কাটতে পারে। জাবর কাটা আছে না, গরু একবার খাওয়ার পরে উঠেই মুখে চাপাইতে থাকে, ও একবার পড়ার পরে উঠেই যায়, এবং সে বুলেটের মতন একবার কোনো অক্ষর মিস করে না পড়ার সময়, মানে অ্যান্সার দেওয়ার সময়, এত ভালো পারে। তাহলে এখান থেকে আবার সরল টিস্যু, জটিল টিস্যু, এই দুটার মধ্যে পার্থক্য পড়ে নিবা। ওকে, এবার আসি টিস্যু তন্ত্র। তো ওভারঅল আমাদের উদ্ভিদের বডিতে যে টিস্যুটা আছে, এটাকে আমরা এখন তিনটা সিস্টেমে বিভক্ত করব। কয়টা সিস্টেমে? তিনটা সিস্টেমে বিভক্ত করব। তো খাদ্য তৈরিতে, তো বিজ্ঞানী কই গেল, হ্যাঁ বিজ্ঞানী সেক্স, টিস্যুর অবস্থা এবং কাজের উপর ভিত্তি করে টিস্যুকে তিনটি শ্রেণীতে বিভক্ত করছেন, তিনটা সিস্টেম: এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার। এপিডার্মাল মানে আবরণ নিয়ে কাজ করবে, আর ভাস্কুলার মানে পরিবহন নিয়ে কাজ করবে। আবরণ আর পরিবহন বাদ দিয়ে বাকি যত কাজ আছে সব করা হলো গ্রাউন্ড। কথা শেষ। আমরা এখন শুরু করি। আজকে আমরা প্রথমে আসি এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, ঠিক আছে? এখন আমরা একটু খেয়াল করি, এপিডার্মিস ত্বক, ত্বকের মধ্যে আবার কতগুলো অংশ আছে একটু খেয়াল করি। ত্বক কি জিনিস আমরা একটু জানি, এবং ত্বকের কি কি জিনিস আছে আমরা একটু বুঝাই। এপিডার্মাল টিস্যুতন্ত্র মানে ত্বক নিয়ে কাজ করবে। তাহলে এখানে এক নাম্বার ত্বক আছে। এবার ত্বকের থেকে কিছু উপবৃদ্ধি তৈরি হতে পারে, যেমন ত্বক থেকে যেমন নোক আছে না, নোক আছে না, ত্বকের মধ্যে কিছু চুল আছে না, মাথার চুল একরকম, লোম একরকম না। তাহলে উদ্ভিদের ত্বকের মধ্যে কিছু কাঁটা থাকতে পারে না, কাঁটা, কাঁটা, রোম, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। তাহলে এই হলো এগুলা। আর
ত্বকের মধ্যে কি ছিদ্র আছে না, তো পাতার মধ্যে পত্ররন্ধ্র আছে, এগুলা নিয়ে এই মোট 3টা জিনিস নিয়ে এপিডার্মাল টিস্যুতন্ত্র তৈরি। আর পরিবহন টিস্যুতন্ত্র আমরা একটু পর আলোচনা করব, গ্রাউন্ড একটু পর আলোচনা করব। আমরা এখন আসি ত্বকের মধ্যে। তো প্রথম কথা ত্বকের মধ্যে চলে আসি। আমরা জানি যেটা বাইরের আবরণ তৈরি করে তাকে ত্বক বলে, ঠিক আছে। তো এখন ত্বকের ক্ষেত্রে প্রথম এমসিকিউ, তোমরা চিন্তা করে দেখো আমাদের শরীরের ত্বক আর পায়ের তালুর ত্বক একরকম? ওটা অনেক ভারী, ওটা দিয়ে অনেক কিছু ঢুকলেও ব্যথা পাই না, কিনা স্কিনটা অনেক সেন্সিটিভ। তো ঠিক একই রকম মূলের আবরণকে বলা হবে এপিব্লেমা, কিন্তু কাণ্ডটাকে বলা হবে এপিডার্মিস। পরীক্ষার জন্য প্রথম এমসিকিউ আমাদের, ঠিক আছে, প্রথম এমসিকিউ এপিডার্মিস। মূলের আবরণকে কি বলে? এপিব্লেমা। প্রথম এমসিকিউ, মূলের যে আবরণ তাকে কি বলবো? এপিব্লেমা। কাণ্ড এবং পাতার আবরণকে কি বলবো? এপিডার্মিস। 1 নাম্বার কথা শেষ। এরপরে এরা আসলো কোথা থেকে? এরা আসলো কোথা থেকে? ঠিক আছে, দেখি এটা কি সিস্টেম এটার। আচ্ছা দূর, এটা দিয়ে দাঁড়াই আমি। তাহলে এটা কি প্রাথমিক শীর্ষস্থ বাহ্যক টিস্যু। তাহলে আবরণটা কোত্থেকে তৈরি হলো? প্রাথমিক শীর্ষস্থ, আমরা যে আগে পড়ালাম শীর্ষস্থ বাহ্যক টিস্যু, সেখান থেকে আসলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার ত্বক নিয়ে আসি। এখন তুমি এটা চিন্তা করো, ত্বকের মধ্যে আবার অনেক রকমের ত্বক আছে। মানুষের ত্বক একরকম, গাছের ত্বক একরকম। মানুষের মধ্যে আবার চিন্তা করো প্রাণী জগতের মধ্যে গন্ডার ত্বক অনেক মোটা। তো উদ্ভিদের মধ্যে এরকম ত্বকের মধ্যে আবার একটু কাহিনী আছে। মরুভূমির উদ্ভিদের ত্বকগুলো একটু মোটা থাকে, কারণ ওই দিক দিয়ে যাতে প্রশোধন প্রক্রিয়া পানি বের না হয়। এদিকে ওইখানে তো তাপমাত্রা অনেক বেশি থাকে না, কিন্তু পানি থাকে কম। এই সুযোগে যদি পানি সব সূর্য তাপে বের হয়ে যায় তো গাছ তো মরে যাবে। তাহলে ওই জায়গার উদ্ভিদগুলোর চিন্তা থাকবে কি কেমনে পানি বের করা বন্ধ করতে পারে, এই জন্য তারা পাতা কমাই দেয়। ওই উদ্ভিদগুলো পাতা ঝরাই ফেলে, পাতা কম হয়, তার মানে কি প্রসাধন হইতে পারে না। আবার ওই উদ্ভিদগুলোর মধ্যে দেখবে কাঁটা বেশি, কাঁটার মধ্যে দিয়ে পানি জমা থাকে। আবার ওই উদ্ভিদগুলো মূলগুলো থাকে গুচ্ছকারে ছড়ানো থাকে, বেশি গভীরে যায় না, হয় বেশি গভীরে নাহলে বেশি ছড়ানো থাকে। এরা আবার ঝোপের মতন তৈরি করে। কথা বলছো কিনা? এগুলো হলো মরুভূমির উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা 12 নম্বর অধ্যায়ে পড়াবো, 12 নম্বর অধ্যায়ে বোটানি বইয়ের। তো ত্বক, ওকে। এখন আমরা জানি সাধারণত ত্বক হবে এক সারি কোষ, এক সারি। কয় সারি? এবং কোন কোষ দ্বারা? প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি হবে। কিন্তু কিন্তু যেটা কিন্তু সেটাই পরীক্ষাতে আসবে। কিন্তু বট, অশ্বত্থ এবং পাকুর একাধিক সারি, পরীক্ষাতে এইভাবেই আসবে এমসিকিউ। একাধিক সারি পাওয়া যায় নিচের কোনটাতে? বট, অশ্বত্থ, পাকুর। একাধিক সারি কোনটা পাওয়া যায়? বট, অশ্বত্থ, পাকুর। এর পরবর্তী কোশ্চেন, করবী গাছে 3 সারি। তাহলে 3 সারি দেখা যায় কোথায়? মানে সে 3টা জামা কাপড় পরছে। 3 সারি কোষ দেখা যায় কোথায়? করবী গাছে। ওকে, এরপরে আমরা সাধারণত চলে আসি, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। এরপরে পরবর্তী এমসিকিউতে চলে আসো। এরপরে আসো, কোনো কোনো ত্বকে, এই ত্বকের বাইরের দিকে নাকি কিউটিন এবং সুবিরিন জমা হয়ে ত্বকটা পুরু হয়ে যায়। কিউটিন এবং সুবিরিন পুরো স্তরকে কিউটিকল বলা হয়। এটা কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এবং মরুভূমির উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ করে এটা বেশি মোটা থাকে কিউটিকল। কারো কারো ক্ষেত্রে থাকতে পারে, কারো ক্ষেত্রে নাও থাকতে পারে। তো মরুভূমির উদ্ভিদের বেশি থাকবে। উদ্দেশ্য কি? আবরণ দিয়ে রাখলে পানি বেরোতে পারবে না, প্রসাধন না হওয়া। তাইলে কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত, কারণ মূলের মধ্যে কিউটিকল থাকলে পানি ঢুকবে কোন দিক দিয়ে রে ভাই? মূলের মধ্যে যদি মোজা পরে থাকে তাহলে পানি ঢুকবে কোন দিক দিয়া? মূলের মধ্যে কিউটিকল নাই, কাণ্ডের মধ্যে কিউটিকল আছে। তাহলে মূল এবং কাণ্ড সামনে যখন পড়াবো তুমি চিনবা কিভাবে? এই কিউটিকল দেখে। মূলের মধ্যে কিউটিকল থাকে না, কাণ্ডের মধ্যে কিউটিকল থাকে। হ্যাঁ, মূলেরটা এপিব্লেমা, কিন্তু আমি চিনবো কিভাবে দেখে? তাহলে পরীক্ষাতে আসবে নিচের কোনটি মূলের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি কাণ্ডের বৈশিষ্ট্য নয়। এই অর্থাৎ মোট 4টা জিনিস আমার প্যাস লাগবে, 4টা জিনিস লাগবে। একবীজপত্রীর মূল, একবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রীর মূল, দ্বিবীজপত্রীর কাণ্ড। 4টা জিনিস স্পষ্ট ক্লিয়ার আইডিয়া আমরা নিয়ে নিব। তো প্রথমে আমরা মূল এবং কাণ্ড চিনবো, এরপরে সেটা কি একবীজপত্রীর মূল না দ্বিবীজপত্রীর মূল সেটা হলো পরের বিষয়। আগে মূল আর কাণ্ড চিনি। অলরেডি কিন্তু তোমরা চিনে গেছো মূলের মধ্যে এপি কিউটিকল থাকবে না, কাণ্ডের ক্ষেত্রে কি বলে কিউটিকল থাকবে। ওকে, কিন্তু কাণ্ড এবং পাতায় বিদ্যমান থাকে। ওকে, এরপর আমরা আরো আসি এমসিকিউতে। এরপরে বলছে সাইকাস, স্পিনাস এবং ঘাস জাতীয় উদ্ভিদে লিগনিন জমা হতে দেখা যায়। পরীক্ষাতে পরবর্তী কোশ্চেন, লিগনিন থাকে কাদের কাদের? এরপরের কোশ্চেন পরীক্ষাতে চলে আসবে, ফুলের পাপড়ি এবং ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। তাহলে অ্যান্থোসায়ানিন থাকে কোথায়?
এরপরে আরেকটা এমসিকিউ দেখেন, কত এমসিকিউ। এরপরে থাকবে কোন কোন উদ্ভিদের পাতার মধ্যে মিউসিলেস পিচ্ছিল জবা ফুলের মধ্যে পাওয়া যায়। সরিষা গোত্রের পত্রতকে থাকে মাইরোসিন নিঃসরণকারী মাইরোসিন কোষ, তাহলে মাইরোসিন পাবো কোথায়? সরিষার মধ্যে। এরপরে আমরা চলে আসি আবার, কিন্তু ঘাস আমার নরখাগড়া কাণ্ডের ত্বকীয় কোষে কর্ক এবং সিলিকা কোষ থাকতে পারে। ঘাস আমার নরখাগড়া কাণ্ডের ত্বকীয় কোষে কর্ক এবং সিলিকা, চিকন ধারালো শার্প, পায়ে লাগলে পা কাইটা যায় ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে গেলে, ঠিক আছে, এরকম শার্প। সিলিকাময়, সিলিকা মানে বালু, সিলিকন ডাইঅক্সাইড, বালুর মধ্যে কি থাকে? কাঁচ বানায় কি দিয়া? ধারালো না। তারপরে বলছে, এরপরে আবার বলছে কি, বলছে হলো গম, ভুট্টা, আখ ইত্যাদির মধ্যে থাকে বুলিপ্রম। বুলিপ্রম একটা বড় আকারের ত্বকীয় কোষ, ঠিক আছে। ওকে, তাহলে দেখছো কতগুলো এমসিকিউ, দেখছো অবস্থাটা দেখছো। এবং আমি প্রত্যেকটা আলাদা করে দিছি, কোনটা কোথায় কিভাবে পাওয়া যায়, আলাদা আলাদা করে এমসিকিউ জায়গায় পড়বা। তো বুলিপ্রম কোষ হলো বৃহদাকৃতির ত্বকীয় কোষ। আচ্ছা গেল। এবার আসো, এপিডার্মিস ত্বকের মধ্যে থেকে বিভিন্ন লোম বেরোবে, এগুলোকে বলা হবে ত্বকের উপবৃদ্ধি। ত্বকের কি বলা হবে? উপবৃদ্ধি। তো আমরা একটু খেয়াল করি, মূলের বাইরে দিকে এপিব্লামা থাকে এবং এপিব্লামা থেকে এককোষী রোম উৎপন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে, কাণ্ডরোম আর হচ্ছে মূল রোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী। খেয়াল করবা, তাহলে কাণ্ডরোম কয় কোষী আর মূল রোম কয় কোষী? এককোষী। কাণ্ডরোম, তাহলে তোমরা এখানে একটু খেয়াল করো, দেখো কাণ্ডের ক্ষেত্রে তাহলে তুমি দেখো একটা কিউটিক্যাল আছে, কি আছে? আর মূলের মধ্যে কি কোনো কিউটিক্যাল আছে? দেখো তো, না, কোনো কিউটিক্যাল নাই। মূলরোম দেখা যাচ্ছে, কাণ্ডরোম দেখা যাচ্ছে। কাণ্ডরোম বহুকোষী, দেখো এখানে কি কোষ? একটাই, দেখছো? মূলরোমের মধ্যে কোষ কি? পুরোটা একটাই। আর এখানে কতগুলো খণ্ড? এক একটা কোষ। কাণ্ডরোম বহুকোষী, মূলরোম এককোষী। দেখছো, খেয়াল করার বিষয়। হ্যাঁ, অনেক এই অধ্যায়টা অনেক ডিপ। আমি যখন ইন্টারে ছিলাম প্রথমে এত সহজে পারিনি এই অধ্যায়, পড়তে একটা ইয়াতে চলে আসলো যে ব্যাপারটা অনেক আইডিয়া। রিডিং পড়ে গেলে তোমার চোখে লাগবে না। এই যে আমি ভাজক টিস্যু রিডিং পড়া দিয়ে গেলে তুমি কিছুই ধরতে পারতো না, কিন্তু আমি ধরাই দিয়েছি প্রাইমারি কোনটা সেকেন্ডারি কখন বলবো, এখন তুমি ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবা, কারণ তোমার মাথায় আইডিয়া আছে। এই জন্য আমাদের কিছু জিনিস বুঝেও পড়তে হবে। এই জিনিসটা তোমরা একটু রিডিং পড়ে নিবা। হ্যাঁ, ত্বকের কাজ কি ভাই? ত্বক তো অবশ্যই তোমাকে কি করবে বলো তো? ত্বক তো তোমাকে অবশ্যই প্রোটেকশন দিবে, উদ্ভিদকে প্রোটেকশন দিবে, প্রসাধন হাওয়া থেকে রক্ষা করবে। হ্যাঁ, এই হাবিজাবিগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, ওকে, তাহলে এটা একটু রিডিং দিবা। আর লিখে দিছি, আমার এত পড়ানোর টাইম নেই। অথবা যেগুলো বুলিপ্রম, ওগুলো হলো খাবার জমা রাখবে, পানি জমা রাখতে পারে। আচ্ছা গেল। এবার আসে আমরা এপিডার্মাল উপবৃদ্ধি, মানে ত্বকের থেকে কি কি জিনিস তৈরি হতে পারে, ত্বকের উপরে কি কি জিনিস তৈরি হতে পারে। এক নাম্বার রোম। এক নম্বরে কি তৈরি হতে পারে ত্বকের উপরে? রোম বা হেয়ার ফলিকল বা ট্রাইকম, গুড়ি গুড়ি রোম থাকতে পারে ত্বকের উপরে, লাগলে শরীর চুলকাবে। মূল লোম ত্বকের এককোষী উপাঙ্গ এবং সর্বক্ষেত্রে কিউটিক্যাল বিবর্জিত। হ্যাঁ, আমরা জানি মূলের রোম এককোষী এবং কিউটিক্যাল থাকবে না, কিন্তু কাণ্ডরোম এবং সর্বদা কিউটিক্যাল যুক্ত। শেষ। মূল লোমের কাজ কি ভাই? মূল লোম দিয়ে পানি শোষণ হবে। কাণ্ডরোম কি হবে? কাণ্ডরোম দিয়ে কাণ্ড থেকে বিভিন্ন জিনিস, আঠালো জিনিস ক্ষরণ হবে। এক একটার এক এক কাজ। তাহলে মূল রোম পানি শোষণ করে, আর কাণ্ডরোম দিয়ে আঠা ক্ষরণ হবে, গদ ক্ষরণ হবে, বিষাক্ত পদার্থ ক্ষরণ হবে। এবং উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করার কারণে যখন লোম থাকবে তোমরা দায় ধরতে পারবে না, কাটা কাটার মতো লাগবে, রোম লাগবে, পশমের মতো লাগবে। কোনো কোনো ক্ষেত্রে তারা রোমের ভিতরে পানি জমা রাখে। শেষ। এরপরে আমরা আসি স্কেল। প্রথমে কোশ্চেন হেডলাইন লাগবে। প্রথমে যে কোনো জিনিস পড়লে লাগে হেডলাইন। পরীক্ষাতে আসবে নিচের কোনটি ত্বকীয় উপাঙ্গ নয়? রোম, ট্রাইক্রোম বা স্কেল, এই হেডলাইন দিয়ে দিতে পারে, দিয়ে বলো নিচের কোনটি উপাঙ্গ নয়। এই জন্য আগে হেডলাইন, এরপরে ভিতরের পড়া, যে কোনো জিনিস আগে হেডলাইন। এবার আসে স্কেল। এটা হলো বিশেষ ধরনের রোম, এটা একটা স্পেশাল রোম। তবে এটার কাজ কি? প্রসাধন হার কমানো, অর্থাৎ যাতে করে প্রসাধন না হয়, পানি যাতে বের না হয়। বুঝতে পারছো? এবার আসে গ্রন্থিরোম। কি রোম? গ্রন্থিরোম বা কোলেটার্স। নাম শুনে বুঝতে হবে, গ্রন্থি মানে, গ্রন্থি মানে কি? যে জিনিস বিভিন্ন জিনিস ক্ষরণ করে। তা যে সকল রোম দিয়ে বিভিন্ন জিনিস ক্ষরণ হয়, ঠিক আছে, এরা বিশেষ রকম বহুকোষী ট্রাইক্রোম। ঠিক আছে, এটা চকচক আঠালো পদার্থে পূর্ণ থাকে। শেষ। নাম শুধু মনে রাখবা। থলি বা ব্ল্যাডার, নাম শুনে বুঝতে পারতেছি থলি বা ব্ল্যাডারের কাজ কি হতে পারে। ব্ল্যাডার যেমন ইউরিনারি ব্ল্যাডার, মূত্রথলি। এবং থলি বা ব্ল্যাডার মানে কি? এটা পানি ধারক। এটা কি ধারক? পানি ধারক। বরফ উদ্ভিদ নামে পরিচিত উদ্ভিদের মধ্যে এটা থাকে।
থাকে এটা। ওকে, তাহলে আমরা ত্বকীয় উপাঙ্গ কিছু পড়লাম, ঠিক আছে। এখন আসি আমরা, তোর ত্বক গেল, ত্বক পরে উপাঙ্গ গেলে বেড়ে আসে ত্বকের ছিদ্র। ত্বকের মধ্যে দুই রকমের ছিদ্র পাওয়া যায়, একটা হলো পত্ররন্ধ্র আর একটা হলো পানিপত্ররন্ধ্র। একটা হলো শুধু পত্ররন্ধ্র, যেটাকে স্টোমাটা বলবো, আর একটা হলো পানিপত্ররন্ধ্র, যেটাকে হাইডাথোড বলবো। ওটাকে কি বলবো? হাইডাথোড। তাহলে এপিডার্মাল রন্ধ্র হলো দুই রকমের, একটা স্টোমাটা বা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের মধ্যে তুমি যদি আসো, দুই পাশে থাকে দুইটা রক্ষীকোষ। এর রক্ষীকোষের বৈশিষ্ট্য বড় নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম, বহু ক্লোরোপ্লাস্ট। তিনটা কথা: বড় নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম, বহু ক্লোরোপ্লাস্ট, রক্ষীকোষ। এর রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত, মাঝখানে হলো পত্ররন্ধ্র, আর এই পাশেরগুলোর নাম হলো সাবসিডারি কোষ। এখন এই সাবসিডারি কোষের সাথে রক্ষীকোষ কেমনি আছে সেটার উপর ভিত্তি করে এই পত্ররন্ধ্রকে অনেক রকমের বিভক্ত করা হয়েছে, আমরা সেটাতে যাব। তার আগে আসি, রক্ষীকোষটা দেখতে কেমন হবে? অর্ধচন্দ্র আকৃতির। কি কি থাকে বলছি? বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম। যেইভাবে বলছি এইভাবে কিন্তু পড়বা, তাহলে প্যাচ লাগবে না। কারণ পরীক্ষাতে আসবে নিচে কোনটি রক্ষীকোষে পাওয়া যায় না। ওকে, চারপাশের কোষগুলোকে সহকারী কোষ বলে। আচ্ছা, অনেক সময় সহকারী কোষের সাথে কি থাকতে পারে? শ্বাসকুটুরি থাকতে পারে। সাধারণত দিনের বেলায় খোলা থাকে পত্ররন্ধ্র, রাতের বেলা বন্ধ হয়। কেমনে খোলে কেমনে বন্ধ হয় এটা আমরা উদ্ভিদের শারীরতত্ত্ব অধ্যায়ে পড়বো, ঠিক আছে। প্রশোধন, এটা পটাশিয়াম আয়নের কারণে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা মনে রাখবো, পাথরকুচির হলো উল্টা। পাথরকুচির হলো দিনে খোলা, না দিনে বন্ধ, রাতে খোলা। এবার আছে পত্ররন্ধ্রের প্রকারভেদ। বললাম না সহকারী কোষগুলো কেমনি আছে সেটার উপর ভিত্তি করে। ডায়াসাইটিক, দুইটি সাবসিডারি কোষ থাকবে, তবে দুইটাই থাকবে কিভাবে? খুবই মনোযোগ দিতে হবে সমকোণের মধ্যে। এখানে দেখো প্যারাসাইটিক, দুইটা থাকবে সাবসিডারি, তবে থাকবে সমান্তরালে। শব্দগুলো বুঝতে পারতেছো? অ্যানিসোসাইটিক, তিনটা থাকবে সাবসিডারি কোষ, তার মধ্যে একটা থাকবে ছোট। টেট্রাসাইটিক মানে চারটা থাকবে। অ্যাক্টিনোসাইটিক অনেকগুলা থাকবে, অনেকগুলা। আর অ্যানামোসাইটিক, সেটা হলো রক্ষী কোষের সাথে সহকারী কোষকে তুমি আলাদা করতে পারবে না, রক্ষী কোষের সাথে আলাদা করা যাবে না। এর মধ্যে দেখো তোমার পরীক্ষাতে শুধু 1 আর 2 নাম্বারটাই বেশি ইম্পর্টেন্ট, সমকোণ আর সমান্তরাল, এটাই পরীক্ষাতে আসবে বেশি, আর বাকি তিনটা আসবে না। পত্ররন্ধ্রের কাজ কি? বেশি ইম্পর্টেন্ট। এই রন্ধ্র দিয়া সালোক সংশ্লেষণ করার জন্য কার্বন ডাইঅক্সাইড ঢুকে। 2 নাম্বার, আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পরবর্তীতে যে অক্সিজেন উৎপন্ন হয় ওটা দিয়েই বের হয়। আবার শ্বসন প্রক্রিয়া করার জন্য অক্সিজেন ঢুকে দিক দিয়া, আবার প্রশোধন প্রক্রিয়া পানিও বের হয়ে দিক দিয়া। তাহলে কতগুলো কাজ সে করতেছে, সালোক সংশ্লেষণ, প্রশোধন, শ্বসন, অর্থাৎ সে 3 কাজই এখানে করে থাকে। এই জন্য বলছে দেখো, কাজেই প্রশোধন, সালোক সংশ্লেষণ, শ্বসন, এই 3টি গুরুত্বপূর্ণ কাজের সাথে সে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত। শেষ। এরপরে চলে আসে আমরা হাইডাথোড। হাইডাথোড মানে হলো পানিপত্ররন্ধ্র। হাইডাথোড মানে কি? এরা শুধু স্পেশালি কিছু জিনিসের মধ্যে পাওয়া যায় পানিপত্ররন্ধ্র। এর মধ্যে উদাহরণটা হলো ঘাস, কচু, টমেটো। গটক দিয়ে মনে রাখবা, ঘাস, কচু, টমেটো, গটক, গটক দিয়ে মনে রাখবা, ঠিক আছে। ওকে, এখান থেকে আর কিচ্ছু পড়ার দরকার নাই, তুমি জাস্ট এখান থেকে এই লাইনটা পড়ে নিবা, আর ভিতরে লেখা পড়ার দরকার নেই। যা দাগাই দিচ্ছি এগুলাই, বা বায়োলজিতে আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি, নগদে দাগাই দিচ্ছি, এই জন্য তোমাদের দাগানোর বাইরে বেশি এমসিকিউ নাই। হ্যাঁ, তুমি না একবার পড়লে পড়তে পারো, কিন্তু মোটামুটি এগুলোই এমসিকিউ পরীক্ষার জন্য। এই যে পানিপত্ররন্ধ্র, এটা দিয়ে পানি বের হয়ে যাওয়াকে গাটেশন বলা হয়। কি বলা হয়? গাটেশন। পরীক্ষাতে আসবে রন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়াকে কি বলে? পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কি? আমি আবারও বলি, যেখানে পার্থক্য সেটাই মূলত কনসেপ্ট ক্লিয়ার করবো তোমরা। পানিপত্ররন্ধ্র দিয়ে পানি আকারে বের হয়, আর পত্ররন্ধ্র দিয়ে বাষ্প আকারে বের হয়। পত্ররন্ধ্র খোলার নিয়ম আছে, কিন্তু পানিপত্ররন্ধ্র খোলার কোনো নিয়ম নাই, ঠিক আছে। পানিপত্ররন্ধ্র দিনটা 24 ঘন্টা খোলা থাকে, আর শুধু পত্ররন্ধ্র দিনে খোলা রাতে বন্ধ হয়। হাজার বুঝছো কিনা? তাহলে সুন্দর করে পার্থক্যটা পড়ে নিবা। শেষ। ওকে, আমরা চলে আসছি কোথায়? গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো আমি আমার পড়ানোর টেকনিক অনুযায়ী আমি সবার প্রথমে কি পড়াই? ত্বকীয় টিস্যু তন্ত্র, এরপর আমি পড়ে হলো ভাস্কুলার টিস্যু তন্ত্র, এরপরে আমি যাই হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্রে। তাহলে আমি আগে এখন ভাস্কুলার টিস্যু তন্ত্র পড়াই আসবো, এই জন্য গ্রাউন্ডটা একটু পরে পড়াই। আচ্ছা, গ্রাউন্ড টিস্যুতে আমি যাবো তার আগে আমি একটা চিত্র বুঝাই আসি তোমাদেরকে। তার আগে আমি তোমাদেরকে এই চিত্রটা বুঝাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই চিত্রটা একটু খেয়াল করো তোমরা, তোমাদেরকে কয়েকটা শব্দ শিখাই, আগে আসো। হ্যাঁ, একটু বুঝতে হবে, একটু বুঝি। এটা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। মূল, তুমি মূল কেমনে চিনছো? প্রথমে মূল রোম আছে, কিভাবে আছে আগে চিত্রটা বুঝতে হবে, তাহলে বড়রা বুঝবা, নাহলে কিচ্ছু বুঝবা না। আগে আমার চিত্রটা ক্লিয়ার হইতে হবে।
মূলরম পাইছি, তাই বুঝে গেছে এটা একটা কি। আচ্ছা, মূলের পরে আমরা দেখতে পাইছি কি এপিব্লেমা বা মূলত্বক। তাহলে কাণ্ড না হওয়ার পিছনে 1 নাম্বার কারণ কি, কিউটিক্যাল নাই। 2 নাম্বার, কাণ্ডের ক্ষেত্রে নিচে আরেকটা লেয়ার আছে যেটাকে আমরা বলি হাইপোডার্মিস, কি বলি, বা অধতক, সেটাও এখানে নাই। এরপরে আমরা যে লম্বা এখানে একাধিক সারি বিশিষ্ট যে এই লেয়ার নাম কটেক্স, এটার নাম কি। মূল আর কাণ্ডের মধ্যে পার্থক্য হলো কাণ্ডের মধ্যে কটেক্স থাকে অল্প লেয়ার, মূলের ক্ষেত্রে কটেক্স অনেকগুলা লেয়ার। এখন আসি এর পরবর্তীতে যে লেয়ারটা দেখা যাচ্ছে এখানে, এটার নাম হলো অন্ততক, এটার নাম কি। এরপরে আর একটা লেয়ার দেখা যাচ্ছে, এটার নাম হলো পরিচক্র, এটার নাম কি। এখন এই অন্ততক এবং পরিচক্র মাঝখানে আমি একটা যদি বড়া রাখি, এটাকে বলা হবে স্টিলি। এটাকে কি বলা হবে, এই জায়গার ভিতরে জিনিসটাকে বলা হবে অন্তঃস্থলী, আর এর বাইরের টুকুকে বলা হবে বই স্টিলি। তাহলে স্টিলি একটা ল্যান্ডমার্ক, এই জায়গার ভিতরের অংশকে অন্তঃস্থলী, বই স্টিলি। এখন এর মধ্যে আর কি কি আছে আমরা একটু দেখি। এর মধ্যে প্রথমে আছে এখানে দেখো, এই অংশের নাম হচ্ছে ফ্লোয়েম, এগুলোর নাম কি, এই হলো ফ্লোয়েম, এই হলো ফ্লোয়েম। এবার এখানে গোল গোল যেগুলো দেখা যাচ্ছে এগুলো জাইলেম, এগুলোর নাম কি, জাইলেম। বড়গুলা মেটাজাইলাম, ছোটগুলা প্রোটোজাইলাম। আচ্ছা, গেল বোঝা। এরপরে এগুলোর বাহিরে এইখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই যে বাকি যে জিনিসগুলো দেখা যায় যেগুলো হচ্ছে মজ্জা, যেগুলোর নাম কি, মজ্জা। এই মজ্জার মধ্যে থেকে চিকন 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 কিছু থাকে, এগুলো না তো মজ্জা রশ্মি, এগুলোর নাম কি, মজ্জা রশ্মি। তাইলে এখন তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন, তুমি আমাকে বলো স্টিলই আছে না, এই স্টিলের বাইরে কি থাকে, স্টিলের বাইরে কি কি জিনিস পাইছো তুমি, এটা তো স্টিলই। তোমরা বলবো ভাই 1 নাম্বার অন্ততক পাইছি, কর্টেক্স পাইছি, এপিব্লেমা পাইছি, মূলরম পাইছি। যদি সেটা মূল না হয়ে কাণ্ড হইতে তাহলে তুমি কি কি পাইতা, বলতা কাণ্ডরম পাইতা, কিউটিক্যাল পাইতাম, এপিডার্মিস পাইতাম, এপিডার্মিসের নিচে এলা হাইপোডার্মিস পাইতাম। এরপরে আমরা সেটা কি পাইতাম, এরপরে অন্ততক পাইতাম। অন্ততক তো সাধারণত নাই, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সাধারণত থাকলে থাকতে পারে, একবীজপত্রীর কাণ্ডের অন্ততকটা নাই, বা তোমার ভালো মনে আছে। কিন্তু দ্বিবীজপত্রী, আচ্ছা একটু হলো তোমার এলো কি কাণ্ডের ক্ষেত্রে। এখন আসি, সরি, এবার আসো তুমি ইয়ার ক্ষেত্রে আসো, এটার নাম কি, অন্তঃস্থলীতে আসো। অন্তঃস্থলীতে কি কি পাবো, দেখে দেখে বলো। জাইলেম, ফ্লোয়েম, মজ্জা, মজ্জা রশ্মি। এখানে আবার কাহিনী আছে, মজ্জা রশ্মি সব জায়গায় পাওয়া না পাওয়ারই সম্ভাবনা আছে, আমরা একটু পরে দেখাবো কোথায় কোথায় পাবো। এই চিত্র দেখে বুঝতে পারছো তো স্টিলের বাইরে কি কি, স্টিলের ভিতরে কি কি, কাণ্ডের মধ্যে কি থাকে, মূলের মধ্যে কি থাকে, এটা তো জানি আমরা। ওকে, তো এখন কথা হইলো এই জাইলেম, ফ্লোয়েম আছে না, আর ওই দিক দিয়ে পড়ালাম আবরণ, কটেক্স, কটেক্স না সরি, এপিব্লেমা, এপিডার্মিস, মূলরোম, এগুলা বাদ দিয়া বাকি যা আছে সবই হলো গ্রাউন্ড। জাইলেম, ফ্লোয়েম, আর ওদিক দিয়ে কি ছিল, টোকিও টিস্যু, টোকিও টিস্যুর সাথে কি ছিল, রোমগুলা ছিল। এই দুটা বাদে বাকি যা আছে সবই কি গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডের মধ্যে এখন তুমি আমাকে একটু সুন্দর করে বলো তো, বই স্টিলি অঞ্চলে কোন গ্রাউন্ড টিস্যু পাওয়া যায়, বই স্টিলি অঞ্চলে কোন কোন গ্রাউন্ড টিস্যু আছে, বলবো অন্ততক, কর্টেক্স, আর কিছু আছে। তোমার আমি বলি না কিন্তু বই স্টিলি অঞ্চলে কি কি পাওয়া যায়, তোমার আমি বলছি বই স্টিলি অঞ্চলে গ্রাউন্ড টিস্যুর কারা কারা, এই জন্য আনসার হলো এই দুইটা। আমি যদি বলতাম বই স্টিলি অঞ্চলে কি কি পাওয়া যায়, তাহলে এগুলোও তো পাওয়া যায়, এগুলোও তো পাওয়া যায়, কিন্তু আমি তোমাকে কোশ্চেনটা করছি কি গ্রাউন্ড টিস্যু কি কি পাওয়া যায়, তাহলে খেয়াল করতে হবে। অন্তঃস্থলী অঞ্চলে গ্রাউন্ড টিস্যু কি কি, মজ্জা, মজ্জা রশ্মি, পরিচক্র, জাইলেম, ফ্লোয়েম হবে না, ওই দুটো হলো পরিগণ টিস্যু। তো আমি যদি বলতাম অন্তঃস্থলী অঞ্চলে কি কি, তাহলে সবই হবে, কিন্তু যদি স্পেসিফিকলি বলে গ্রাউন্ড টিস্যুর কোনগুলা, তাহলে জাইলেম, ফ্লোয়েম বাদ। তাহলে কোশ্চেনটা এখানে খেয়াল করতে হবে, কোশ্চেনটা কি করছে। ওকে, তো সব উদ্ভিদের মূলে এবং কই গেল, আচ্ছা গ্রাউন্ড টিস্যু দেখতে সিরিয়ালে বোঝাচ্ছি, বুঝাই দিলি আসো, তাইলে একসাথেই পড়াই ফেলে যাও। ত্বকীয় টিস্যু, পরিবহন তন্ত্র ছাড়া বাকি সবগুলোকে একত্রে কি বলা হয়, গ্রাউন্ড টিস্যুর আরেক নাম কি, ফান্ডামেন্টাল টিস্যু তন্ত্র, এটাকে আরেক নাম কি। ওকে, কোত্থেকে তৈরি হয়েছে এটা, পেরিব্লেম নামক ভাজক টিস্যু হতে এটা কি তৈরি হলো, উৎপত্তি হলো। পেরিব্লেম নামক ভাজক টিস্যু হতে কি এই টিস্যুর উৎপত্তি, পেরিব্লেম নামক ভাজক টিস্যু হতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি।
তোমার মনে করে দেখো কি পরিমাণ কষ্ট না বায়োলজি বোঝানো। এই কারণে আমি এই বছর রেটিনাতে বায়োলজি ক্লাস নিচ্ছি না, বুঝতে পারছো? আমার টাকার দরকার নেই, বুঝছো? একদিন ক্লাস করলে 5,000 টাকা পাবো, 5,000 টাকা পাবো, দরকার নাই। আমি এমনি পড়াইলেও আমার আরও বেশি ইনকাম। কিন্তু কষ্টটা দেখতেছো কি পরিমাণ কষ্ট। তাও আবার ওইখানে 2টা করে অধ্যায় পড়াইতে হবে, আবার টানা 3টা বেজে পড়াইতে হবে, বুঝতে পারছো হিসাবটা? তোমাদের তো আমি আজকে 1 অধ্যায় পড়াই ছুটি দিয়ে দিব, কিন্তু ওইখানে এই টিস্যুর সাথে কিন্তু আরেকটা অধ্যায় ছিল, নগ্ন বিচি ছিল। তাহলে 2টা অধ্যায় পড়াবো, আবার 3 দুগুণে 6 বার, মাথায় তো শেষ হয়ে যাবে। এই জন্য ভাই মাপ আছে, ডম আছে। বহিঃস্থিতি অঞ্চল, এটার নাম কি? অন্তঃস্থিতি অঞ্চল। পেরিসাইকেল স্তরতে মানে পরিচক্র স্তর থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল পর্যন্ত অংশ কি স্টিলি বলি। তাহলে একটু গেলে অন্তঃস্থিতি, আর বাইরে একটু গেলে কি? তাহলে এইবার দেখেন কি লেখছে রে। এবার লেখছে কি দেখেন, কি লেখছে? মূলের ক্ষেত্রে কি কি পাবো? বহিঃস্থিতি কটেশন মূল তো অন্তত, এই তো কি তো আর তো কিছু না। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে আমরা কি মূল বলছি? আমরা কি এপিডার্মের কথা বলছি? কারণ ওগুলো কার অংশ? এপিডার্মিসের অংশ। এই জন্য দেখছো গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলছে। এই জন্য শুধু ওইগুলো আমরা কাণ্ডের ক্ষেত্রে কি কি বলছি? এখানে কি কিউটিকলের কথা বলছি, এপিডার্মিসের কথা বলছি, এপিডার্মিসের যে রোমগুলা, এপিডার্মাল রোম, এগুলো বলছি না? ওগুলো তো এপিডার্মিসের অংশ, ওগুলো ত্বকের অংশ, বুঝতে পারছি? পাতার মধ্যে বহিঃস্থিতি অঞ্চলে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে একবীজপত্রী পাতাতে, আর দ্বিবীজপত্রী পাতার মধ্যে প্যারেনকাইমা 2 রকমের, একটা হলো স্পঞ্জি, একটা হলো প্যালিসেড। দেখাচ্ছি একটু পরে পড়াচ্ছি। আচ্ছা, মূলের ক্ষেত্রে আবার পরিচক্র পাই, মজ্জা, সংযোগ টিস্যু পাই। আর এখানে পরিচক্র, মজ্জা, রশ্মি পাই। এই মজ্জা রশ্মিটাই সংযোগ টিস্যুর মতোই। আচ্ছা, আমরা প্রথমে আসি বহিঃস্থিতি অঞ্চল। তার মানে প্রথমে আমরা কাকে নিয়ে আলোচনা করব? অধতক। আমরা একটু তোমাকে দেখাই আসি, একটা কান্ডার ছবি দেখাই আসি, নাহলে তোমাদের জমবে না। আসো কান্ডার ছবি দেখাই আসি। এই যে দেখো, একটা কান্ডার ছবি দেখো। এই দেখাটা কি কাণ্ড? এই কাণ্ডের মধ্যে তুমি দেখো প্রথমে কি পাইছো? কিউটিকল পাইছি, কি পাইছি? তারপরে কি পাইছি? অধতক। এবারে কি পাইছি? কর্টেক্স। এরপর তোমার দেখো এখানে স্ক্লেনকাইমা টিস্যু আছে। এই যে তোমার জাইলেম দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে ফ্লোয়েম। এখানে জাইলেম ফ্লোয়েম থাকবে বিক্ষিপ্তভাবে। কাণ্ডের মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকে বিক্ষিপ্তভাবে। কিভাবে থাকে? আর মূলের ক্ষেত্রে গোল করে ছিল, ওরিওভাবে ছিল। কিভাবে ছিল? ওরিওভাবে ছিল। কিন্তু ঘটনা আছে, এখানে কি রোম দেখা যাচ্ছে? না। মনে রাখবা, রোমের ক্ষেত্রে আমি বলছি ঘটনা কিন্তু 4টা। একবীজপত্রীর মূল, একবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রীর মূল, দ্বিবীজপত্রীর কাণ্ড। তার কাণ্ড হইলে আবার খেয়াল রাখতে হবে এটা কার কাণ্ড। একবীজপত্রীর কাণ্ডে কাণ্ডারম থাকে না, দ্বিবীজপত্রীর কাণ্ডে কাণ্ডারম থাকে। তাহলে তুমি একবীজপত্রীর কাণ্ড নাকি দ্বিবীজপত্রীর কাণ্ড তুমি চিনবা কেমনে? 1 নাম্বার কাণ্ডারম। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডারম থাকে না, দ্বিবীজপত্রীর থাকে। দেখছো পার্থক্যগুলো? 4টা জিনিসের পার্থক্য, ক্লিয়ার কনসেপ্ট লাগবে। আছে তোমাদের বইতে 4টা পার্থক্য নিচে দেওয়া আছে। আর কাণ্ডমূলের পার্থক্য তো তোমরা অলরেডি ধরে গেছো, অলরেডি আরেকটা পয়েন্ট পেয়ে গেছো। এখানে কিভাবে আছে? বিক্ষিপ্তভাবে। ওইখানে কিভাবে থাকে? ওরিওভাবে। ওকে, আমরা আবার আমাদের সেই পড়াতে চলে আসি। তাইলে আমরা যেখানে ছিলাম অধতক, আমরা ছিলাম অধতকের মধ্যে। তাহলে অধতক, ঠিক আছে, অধতক পাবো কোথায় আমরা? তাহলে অধতক কোথায় পাবো? অধতক পাবো হলো তোমার হলো কাণ্ডে, সাধারণত কাণ্ডে থাকে, এবং মূল অধতক থাকে না। শেষ, আমাদের আর কোনো দরকার নাই। কাজ কি? কাজটা হলো দৃঢ়তা প্রদান করা। কাজ কি? বাইরের অংশ থেকে ভিতরের অংশকে রক্ষা করা। শেষ, ওটা এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ওটা এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর একবার দাগাই নিলাম। এবার হচ্ছে কটেক্স। কটেক্স তো আমরা জানি অনেকগুলো লেয়ার, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি মূলের কটেক্স বহুস্তর বিশিষ্ট, কিন্তু কাণ্ডের কটেক্স কয়েক স্তর বিশিষ্ট। পার্থক্য ধরাইছি কিনা আমি একটু আগে? মূলটা অনেকগুলো লেয়ার ছিল, কাণ্ডটা কয়েকটা লেয়ার ছিল মাত্র, দেখলে তোমরা। ওকে, পানি এবং খাদ্য সঞ্চয় কটেক্সের প্রধান কাজ। ওকে, এবার এসে অন্ততক। বাবা রে বাবা, অন্ততক থেকে 3টা কোশ্চেন খুবই বেশি ইম্পর্টেন্ট। কয়টা বেশি? 3টা কোশ্চেন আমার পরীক্ষাতে আসবেই। নাম্বার 1, এই যে অন্ততক আছে না, এই অন্ততকের মধ্যে অনেক সময় কি হয়, এই সুবেরিন লিগনিন জমা হয়ে একটা ফিটার মতন তৈরি করে, এটাকে বলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এটাকে কি বলা হবে? আবার অনেক সময় এটার মধ্যে স্টার্চ জমা হয়, তখন এটাকে বলা হবে স্টার্চ শিট। তখন এটাকে কি বলা হবে? স্টার্চ জমা হয় প্রচুর পরিমাণে, বা এটাকে স্টার্চ বা শ্বেতসার আবরণ বলা হয়। আবার অনেক সময় দেখা যায় কি জানো,
এই অন্তত্বকটা এত বেশি পাতলা থাকে যে অন্তত বহিঃস্থলী এবং অন্তঃস্থলী অঞ্চলের মধ্যে যাতায়াত করা যায়। এটাকে বলা হবে প্যাসেজ সেল। কি বলা হয়? প্যাসেজ সেল। তাহলে অন্তত্বক যদি পাতলা হয় তাকে কি বলবো? যদি অন্তত্বকের মধ্যে লিগনিন সুবিরিন জমা হয়, যদি অন্তত্বকের প্রাচীরের মধ্যে স্টার্চ জমা হয়, আর স্টার শীতটা আমরা পাবো কার মধ্যে জানো? বলে দিছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে স্টার শীত বেশি থাকে। তাহলে এক বীজপত্রী কাণ্ড আর দ্বিবীজপত্রী কাণ্ড একটা পার্থক্য পেয়ে গেছি, ওইখানে স্টার শীত থাকবেন না, এক বীজপত্রীতে দ্বিবীজপত্রী উদ্ভিদে স্টার শীত থাকবে। ওকে, কাজ কি? মূলজ চাপ নিয়ন্ত্রণ করে, পয়েন্টটা মাথায় রাখবা। বাকিটুকু অন্ততক বাধা হিসেবে কাজ করে। বাদ ডামের মতন কাজ করে। কিসের মতন কাজ করে? ডামের মতো। এবার আসে অন্তঃস্থলী অঞ্চল। অন্তঃস্থলী অঞ্চল তাহলে আমরা বলবো পরিবহন বাদ দিয়া বাকি সবগুলোই কি অন্তঃস্থলী? পরিবহন টিস্যু, জাইলেম ফ্লোয়েম বাদ দিয়া মজ্জা রশ্মি। তো প্রথমে আসি পরিচক্র। অন্ততকের নিচে আছে কি একটা পরিচক্র আছে না? আচ্ছা, পরিচক্রটা অন্ততকের নিচে, তবে ভাস্কুলার বান্ডের বাইরে। ঠিক আছে, পেরিসাইকেল। এটা এক স্তর বিশিষ্ট হয়। কয় স্তর বিশিষ্ট? তবে কুমড়া এবং কুমারিকার কাণ্ডে বহু স্তর এবং স্ক্লেনকাইমা নিয়ে গঠিত। তাহলে পরীক্ষাতে যদি আসে কুমড়া এবং কুমারিকার কাণ্ডে তোমার পেরিসাইকেল বা পরিচক্র কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে? এখন বলছে স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যু যদি শুধু ফ্লোয়েমের মাথা অবস্থান করে তখন তাকে গোচ্চটুপি বা হার্ড বাস্ট বলা হবে। কি বলা হবে? স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথা অবস্থান করতেছে। এটা আবার আমাকে কাণ্ডের চিত্রে যাইতে হবে, তাহলে তোমরা দেখতে পাবো। জাস্ট একটু বুঝতে করে যে স্ক্লেরেনকাইমা ফ্লোয়েমের মাথার উপর বসে আছে, তখন তাকে কি বলা হয়? মানে একটু আগে তোমরা যে দেখলে না, তোমার মনে করো এই স্ক্লেরেনকাইমা ফ্লোয়েম, এগুলো কি ফ্লোয়েম, এর উপরে ছোট ছোট এগুলো তোমার হলো স্ক্লেরেনকাইমা টিস্যু। ঠিক আছে, তো তুমি যদি আসো কাজ কি? খাদ্য সঞ্চয় করা, দৃঢ়তা প্রদান করে, এগুলো এটার কাজ। এবার যে মজ্জা, মজ্জার কাজ কি? এটাও একই রকম, খাবার জমা রাখা। সবগুলোর কাজ সেম। সবগুলোর কাজ কি? সেম। মজ্জা রশ্মির কাজ কি? এটাও প্যারেনকাইমা। এটা হলো দুইটা পরিবহন টিস্যুর মধ্যে রশ্মি থাকে, এটাও পরিবহনের কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে ওভারঅল এখান থেকে তেমন ইম্পর্টেন্ট কোশ্চেন নাই, ওই কোশ্চেনগুলো অন্ততক থেকেই আসে। এবার এসে পাতা গ্রাউন্ড টিস্যু। তাহলে আমরা গ্রাউন্ড টিস্যুতে চলে আসি। পাতার গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যুর মধ্যে তুমি যদি আসো, আমরা জানি পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। মেসোফিল বলে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? আর আমরা জানি কি, মনে আছে কিনা, মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ হয়, কারণ মেসোফিলের মধ্যেই তো পাওয়া যায় অসংখ্য ক্লোরোপ্লাস্ট। কি আছে? এখন কথা হলো, এই যে আমাদের পাতা, এই পাতা যদি বিষম পৃষ্ঠ পাতা হয় তাহলে সেখানে দুই রকমের প্যারেনকাইমা পাবা, আর যদি সমাঙ্গ পৃষ্ঠীয় হয় তখন এক রকমের প্যারেনকাইমা পাবা। তাইলে তুমি যদি আসো সমাঙ্গ, তাহলে মেসোফিল টিস্যু শুধু এক প্রকারের প্যারেনকাইমা, হয় স্পঞ্জি প্যারেনকাইমা নাহলে প্যালিসেড। স্পঞ্জি মানে স্পঞ্জের মতন, প্যালিসেড মানে সমান্তরাল। ঠিক আছে, আর বিষম পৃষ্ঠ পাতায় আমরা কয় রকমের প্যারেনকাইমা পাবো? দুই রকম, প্যালিসেডও পাবো, স্পঞ্জিও পাবো। ওকে, তাহলে এই গ্রাউন্ড টিস্যুর কাজ কি? গ্রাউন্ড টিস্যুর কাজ হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, খাদ্য তৈরি করা। কারণ অসংখ্য কি আছে? ক্লোরোপ্লাস্ট। বুঝছো? তোমার কি মাথা ব্যথা করে? ও, আলোর জন্য ঝামেলা হচ্ছে? তাহলে তুমি একটু দূরে যেয়ে বসো। হ্যাঁ, আজকে মনে হয় ফার্স্টে বসছো এখানে, তাহলে তুমি উঠে চলে যাও পিছনে। ঠিক আছে, ক্যামেরা যাতে না না খাই। ঠিক আছে, আস্তে করে বের হও। ওকে, তাহলে এটা তুমি এতক্ষণ বলা লাগলো কেন? তুমি আগে চলে যেতে নিচ্ছে পিছনে। আচ্ছা আসো, এখন হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার, তাহলে আমাদের কিন্তু দুইটা শেষ, আর লাস্ট ওয়ানে চলে আসলাম আমরা। ভাস্কুলার টিস্যুতন্ত্র, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে চলে আসলাম, ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে ভাস্কুলার বান্ডেল, জাইলেম ফ্লোয়েম নিয়ে গঠিত টিস্যুকে বলা হবে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এটাকে আরেক নাম হলো ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। আরেক নাম কি? তাহলে ভাস্কুলার বান্ডেলের আরেক নাম কি? আর ওই দিক দিয়ে আমরা গ্রাউন্ড টিস্যুর আরেক নাম পাইছিলাম কি? ফান্ডামেন্টাল বা আদি টিস্যুতন্ত্র। কত সুন্দর জিনিস, বইয়ের লাইন বা লাইন পড়বে না ভাই। তাহলে এই টিস্যুতন্ত্রের কাজ কি? মূলত খাদ্য পরিবহন করা, খাদ্য উৎপাদন এবং পরিবহন। কি কি দিয়ে গঠিত? জাইলেম এবং ফ্লোয়েম। আচ্ছা, তো আমাদের প্রথম কোশ্চেন বলছে যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের কাণ্ডের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত বাজক টিস্যু হলো, আচ্ছা ও সরি, এখানে ক্যাম্বিয়াম কাকে বলে? ক্যাম্বিয়াম। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে টিস্যুটা থাকে তার নাম হলো ক্যাম্বিয়াম। জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করে রাখা যে টিস্যুগুলো, এটার নাম কি? ক্যাম্বিয়াম।
বলছে অনেক সময় জাইলেম এবং ফ্লোয়েম দিয়া ক্যাম্বিয়ামটা দুটো পৃথক থাকতে পারে, অথবা ক্যাম্বিয়াম নাও থাকতে পারে, জাইলেম ফ্লোয়েম একসাথে লাগানো থাকতে পারে। ওকে, এখন আসি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো থাকবে বৃত্তাকারে সাজানো। ওরে বাবা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 10⁻∞। তোমার যদি এই অধ্যায় থেকে এক বিধ এমসিকিউ লাগে তাহলে সবার প্রথম এমসিকিউ এটা। উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে। আচ্ছা, এটা কোন উদ্ভিদের মূলে, একবীজপত্রী না দ্বিবীজপত্রী? হ্যাঁ, উদ্ভিদের মূলে একবীজপত্রী দ্বিবীজপত্রী দুইটারই, ইট ডাজন্ট ম্যাটার। কথাকে বুঝাতে পারছি? উদ্ভিদের মূলে কোন উদ্ভিদ রে ভাই? আর ভাই সব উদ্ভিদ, একবীজপত্রী হোক এটা দ্বিবীজপত্রী হোক। আর কাণ্ডের ক্ষেত্রে দেখছো, তাহলে একটু আগে কাণ্ডটা দেখালাম, যেটা তাহলে বিক্ষিপ্ত ভাবে, তাহলে কত সুন্দর জিনিস। সকল মূলে আর দ্বিবীজপত্রীর কাণ্ডে ভাস্কুলার বান্ডল থাকবে কেমনে রে, বা অরীয় ভাবে। কিন্তু একবীজপত্রীর কাণ্ডে যায় আসে থাকে বিক্ষিপ্ত ভাবে। একবীজপত্রীর কাণ্ডে থাকে কেমন রে? তাহলে ক্লিয়ার? প্রথম আমরা একটা কোশ্চেন পেয়ে গেছি, খুব সুন্দর। তাহলে ভাস্কুলার বান্ডল মূলের ক্ষেত্রে থাকে কেমন? অরীয়। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে থাকবে, যদি দ্বিবীজপত্রী তাহলে অরীয়, একবীজপত্রী হলে বিক্ষিপ্ত। কত সুন্দর এমসিকিউ, কত সুন্দর এমসিকিউ গেল, শেষ। এবার আসে জাইলেম। এবার আমরা জাইলেম নিয়ে আলোচনা করব, ফ্লোয়েম নিয়ে আলোচনা করব। প্রথমে সে জাইলেম নিয়ে আলোচনা করি। জাইলেম টিস্যু, জাইলেমের মধ্যে চারটা জিনিস আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এই চার প্রকারের উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা। তো আমরা জানি পরিণত উপাদানে জাইলেম টিস্যুর সজীব উপাদান হলো জাইলেম প্যারেনকাইমা। মানে এই জাইলেমের ভিতরে শুধুমাত্র জীবিত মানুষ হলো কি, জীবিত উপাদান হলো কি জাইলেম প্যারেনকাইমা। আর বাকি জাইলেম ফাইবার, ভেসেল, ট্রাকিড এটা হলো মৃত। ওটা হলো কি, মানে জাইলেমের মধ্যে 4 রকমের কোষ আছে না, এই যে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এর মধ্যে জীবিত অংশ কোনটা? আর বাকিটি তো কি মরে গেছে। এই জন্যই তো জাইলেম একটা স্থায়ী টিস্যু। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, যারা টেরিস, নগ্নবীজী উদ্ভিদ এবং পানবর্গী উদ্ভিদ, এদের জাইলেমে ভেসেল থাকে না, আমরা জানি। তা ব্যতিক্রম হলো নিটাম। ব্যতিক্রম কেটা? ও নগ্নবীজী উদ্ভিদ, তোমার মধ্যে ভেসেল থাকবে না, এটাই তো ভালো কথা। কিন্তু না, এর মধ্যে নাকি ভেসেল থাকে। এরপরে আসি ভেসেল আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য তোমরা সবাই জানো, কিন্তু এই তিনজন বেচারা, এই তিনজন, এই যে উইন্টারেসি, টেট্রাসেন্ট্রেসি, ট্রোকোডেন্ড্রেসি, এরা হলো কি আবৃতবীজী উদ্ভিদ। তারপরে ওদের মধ্যে নাই। তা নিচের কোনটার মধ্যে নাই, নিচের কোনটার মধ্যে পাওয়া যায়, এইভাবে দিতে পারে। আমি কথাকে বোঝাতে পারছি? ঘটনা কি, তারা জাইলেম কয় রকমের? 4 রকমের কোষ দ্বারা গঠিত। এর মধ্যে ভেসেলটা সাধারণত নগ্নবীজী এবং ফানের মধ্যে থাকবে না। তবে ব্যতিক্রমকে নিটাম, নিটাম নগ্নবীজী, তারপরেও তার মধ্যে থাকবে। এবার আসি ভেসেল, কয়েকটা কথা আমি এখানে একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে, একটু দেখো, আসো। প্রথমে 3টা চিত্র লাগবে আমার, তাইলে বুঝাইতে পারবো আমি। প্রথমে একটু খেয়াল করো, এই যে বড় বড় জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেটাজাইলেম, এটার নাম কি? আর ছোটগুলো যে দেখাচ্ছি, এই যে ছোট হচ্ছে, এগুলোর নাম হলো প্রোটোজাইলেম, এটার নাম কি? এই যে দেখো, এই যে কেন্দ্রের মধ্যে দেখো বড়টা আছে, আর ছোটগুলো পরিধি দিকে আছে। এই যে অবস্থায়, এটাকে বলা হবে একজার্ক। এটাকে কি বলা হবে? এটা মনে রাখার টেকনিক হলো ম ম ম। এবং এই জিনিসটা পাওয়া যায় হলো মূলের মধ্যে। কোথায় পাওয়া যায়? তাহলে ভাস্কুলার বান্ডেল, এই জাইলেমটা আবার বিভিন্ন রকম থাকতে পারে। মূলের মধ্যে মেটাজাইলেম, ম ম ম, মূলের মধ্যে মেটাজাইলেম। এই একটা জিনিস দিয়ে তুমি 6টা নৈর্ব্যক্তিক মনে রাখবা তুমি, ম ম ম, মূলের মধ্যে মেটাজাইলেম। বড়গুলো কোথায় দেখা যাচ্ছে? মাঝখানে। তাহলে মূলের মধ্যে মেটাজাইলেম, তাহলে পরিধির দিকে কি? প্রোটোজাইলেম। এটাকে কি বলে? একজার্ক। আচ্ছা, যদি আমি এমন দিই, তাহলে এটা কি? এটার নাম হলো অ্যান্ডার্ক। এটার নাম কি? তাহলে এখানে কি হবে? প্রোটোজাইলেম কেন্দ্রে, মেটাজাইলেম পরিধির দিকে, উল্টা। তো তুমি একটা মনে রাখবা, বাকিটা তো হয়ে যাবে। এটা পাওয়া যাবে কাণ্ডে। এটা কোথা পাওয়া যাবে? কাণ্ডে। আর যদি এমন হয় মেটাজাইলেম প্রোটোজাইলেম, মেটাজাইলেম প্রোটোজাইলেম এরকম তোমার থাকে, মিশে থাকে, ঠিক আছে, আলাদাভাবে ইয়ে করা যায় না, এরকম থাকে, এটাকে বলা হয় মেজার্ক। এটাকে কি বলা হয়?
এটা হলো পাতায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? পাতায়। তাহলে মেদার্ক পাবো কোথায়? অ্যান্ডার্ক পাবো কোথায়? অ্যান্ডার্ক পাবো কাণ্ডে। ড আছে ড, কাণ্ড ড, অ্যান্ডার্ক। ঠিক আছে, অ্যান্ডার্ক। ঠিক আছে, তাইলে কথাগুলো কি বুঝাইতে পারছি আমি? এই কি পারতাম না? ক্লিয়ার? অ্যান্ডার্ক, এক্সার্ক, মেসার্ক। অ্যান্ডার্ক, এক্সার্ক, মেসার্ক। এর মধ্যে আমরা শুধু একটাই মনে রাখবো, ম ম ম। মূলের মধ্যে মেটা দিলাম। তাহলে মূলের মধ্যে যদি মেটা দিলাম তাকে অবশ্যই কাণ্ডের মধ্যে এলে কি ফোটা দিলাম? কি শেষ? তাহলে ভুল হবে না। তাহলে মূলের মাঝখানে প্রোটোদেরাম থাকে, ভাস্কুলার যদি প্রোটোদেরাম পরিধির দিকে, মেটাদেরাম কেন্দ্রের দিকে থাকে, এটাকে এক্সার্ক বলে। আর পাতার মধ্যে তুমি যদি চলে আসো, পাতায় প্রোটোদেরাম ও মেটাদেরাম উভয় কেন্দ্র এবং পরিধির দুই দিকে সমানভাবে থাকে, এই জন্য এটাকে মেজার্ক বলছে। আর কাণ্ডেরটা আমরা কি পড়ছিলাম? এটাকে আমরা পড়ছিলাম এন্ডার্ক। ওকে, আর মেটাদেরাম কাকে বলে আর প্রোটোদেরাম কাকে বলে এটা তো তোমরা জানোই। সরু গর্তযুক্ত, ছোট গর্তযুক্ত যেগুলো এদেরকে বলে প্রোটো, আর বড় গর্তযুক্ত যেগুলো এগুলোকে বলে মেটা। ওকে, ম ম ম। ঠিক আছে, ওকে গেল। এবার আসি আমরা ফ্লোয়েমে চলে আসি। কোথায় চলে আসি? ফ্লোয়েম। এবার আসি আমরা ফ্লোয়েমে আসি। ফ্লোয়েমের মধ্যে আসলে তুমি যেটা পাবা সেটা হলো সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এই 4 রকমের কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। কয় রকমের জিনিস নিয়ে? সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এই 4 প্রকার কোষ উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। ঠিক আছে, সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এখন বলছি পরিণত সিগনল বা সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, আমরা জানি। কারণ সঙ্গী কোষের নিউক্লিয়াসটা অনেক বড়, এই জন্য সিগনলের মধ্যে কি থাকে না? কারণ সঙ্গী কোষটার মধ্যে কি থাকে? বড় থাকে। সঙ্গী কোষের নিউক্লিয়াসটাতে কি থাকে? বড়। সঙ্গী কোষের নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন, কোষ গহ্বর ছোট থাকে। ওকে, তো আমরা জানি নগ্নবীধি টিস্যুর ফ্লোয়েমের মধ্যে কিন্তু ভেসেল থাকে না, সরি সঙ্গী কোষ থাকে না, সরি নগ্নবীধি উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না? আচ্ছা, এরপর এখান থেকে একটা এমসিকিউ আছে যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। বোঝা না বোঝা দরকার নেই, তুমি জাস্ট এমসিকিউটা মনে রাখবা। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবারের উদাহরণ কি? পাটানা। শেষ। ওকে, এবার আসি আমরা পরিবহন টিস্যু। আমাদের আর বেশি পড়া নেই, আমাদের 5 মিনিটের পড়া। ওকে, পরিবহন টিস্যু গুচ্ছ। পরিবহন টিস্যু গুচ্ছের মধ্যে তুমি যদি চলে আসো, তাহলে জাইলেম এবং ফ্লোয়েম কি নিয়ে যে টিস্যু তৈরি হয় তার নাম কি? পরিবহন টিস্যু। ওকে, পরিবহন টিস্যুর আরেক নাম কি রে? ভাস্কুলার টিস্যু, আমরা জানি। তো আমরা জানি সাধারণত কাণ্ডা, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু একই পাশে অবস্থিত থেকে মিলিত একটা বান্ডল সৃষ্টি করে, আর মূলের মধ্যে পৃথক পৃথক জায়গায় থাকে। ওটা ইম্পর্টেন্ট না, দরকার নেই। আচ্ছা থাকে, একটু পড়লে পড়ে রাখো, সমস্যা নেই, রাখবে না। এবার আসে ভাস্কুলার বান্ডলের প্রকার 10 টু দ্য ইনফিনিটি। মেডিকেল, ভার্সিটি, জীবনে যত পরীক্ষা দিবা তুমি, সকল পরীক্ষাতে ইনফিনিটি%। আসছে কিনা? এইটাতে কি, ওইটাতে কি, বুঝছো? বুঝে বুঝে পড়লে আসবে। তুমি বই যদি ভালো পারো 30-এ 28 পাবা, যেখানেই পরীক্ষা দাও না কেন। আসমান থেকে তার কোশ্চেন করবে না, তাহলে বইটাকে খাইয়ে ফেলতে হবে, গিলা খাইয়ে ফেলতে হবে, ক্ষোভ রাখতে হবে, দাঁড়া তোর আস্ত খাইয়ে ফেলবো। কি হয়েছে বইয়ের ভিতরে এমসিকিউ, বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার আমরা তোমাদেরকে একটু আগে আমি পার্থক্য করে পড়াই দিচ্ছি। আসো, এটা ফ্লোচারটা গেলে কোন দিকে রে? গেলে কোন দিকে? এই যে পাইছি, আসো। ভাস্কুলার বান্ডল 3 রকমের: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত আবার সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার 2 রকমের: মুক্ত এবং বদ্ধ। আচ্ছা, আমি সিরিয়ালে তোমাদেরকে আগে চিত্র দেখাই পড়াই। চিত্র তোমাদের লাগবে না, তো বোঝার জন্য লাগবে। দেখো, জাইলেম আছে, ফ্লোয়েম আছে, মাঝখানে একটা ক্যাম্বিয়াম আছে। জাইলেম এবং ফ্লোয়েম আছে, এই জন্য একটা নাম হলো সমপার্শ্বীয়। তবে এখানে ক্যাম্বিয়াম থাকার কারণে মুক্ত, দুইজনকে মুক্ত করে দিতে দাও, তোমরা দুইজন দুই দিকে দাও, এই জন্য নাম হলো কি? এখানে জাইলেম আছে, ফ্লোয়েম আছে, কিন্তু মাঝখানে ক্যাম্বিয়াম আছে, বদ্ধ। তো সমপার্শ্বীয় কয় রকমের? মুক্ত এবং। আর সমদ্বিপার্শ্বীয়তে দেখেন এদিকেও ফ্লোয়েম, এদিকেও কি আছে? ফ্লোয়েম। এবং ওরা সবসময় কিন্তু মুক্ত, কারণ কি? ক্যাম্বিয়াম আছে। ওটা কি? তাহলে এটার নাম হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এটার নাম কি? এর জন্য এটার নাম হলো সমদ্বিপার্শ্বীয়। গেল। এরপর আসো, জাইলেম একটা, ফ্লোয়েম একটা, জাইলেম একটা, ফ্লোয়েম একটা, জাইলেম একটা, ফ্লোয়েম একটা। এটার নাম কি? অরীয়। আমরা একটু আগে দেখছি না মূলের মধ্যে, দেখছিলাম না? জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, অরীয়। আর এখানে তুমি দেখো, জাইলেম হলো কেন্দ্রে, ফ্লোয়েম হলো পরিধির দিকে। এটা হলো হেড্রোসেন্ট্রিক। এটার নাম কি?
আমরা কিন্তু কয়েকদিন আগে পড়ে আসছি ট্যারিস, ওটা কি ল্যাপ্টোসেন্ট্রিক না হাইড্রোসেন্ট্রিক ছিল? হাইড্রোসেন্ট্রিক ছিল। ট্যারিস আছে না, ট্যারিস ফানবর্গী উদ্ভিদ, ওখানে লেখা ছিল কি না হাইড্রোসেন্ট্রিক, খুব সুন্দর করে লেখা ছিল হাইড্রোসেন্ট্রিক, মুখের মধ্যে লেগে আছে রে ভাই, তুমি পড়তে পড়তে তুমি তামা করে ফেলো, টিকবা না মানে কি? আমার তো কোনো টিচার ছিল না, একটা টিচার ছিল না আমার, কোনো ভাই ছিল না, কেউ দেখাই দিত না, তাহলে আমি পারছি কেমনে? কোচিংয়ের মধ্যে ক্লাস কি হয় তোমরা শুধু শুনো, রিভিউ নাও যে কোচিংয়ের ক্লাস কি বাজে হয়, শুনো না, তুমি কি শুনছো? কারো কি বন্ধু বান্ধবী নাই? একটু শুনো শুনো, যারা কোচিংয়ে ক্লাস করতে দেয় যে 10টা ক্লাস হলে 3টা ক্লাস ভালো হবে, 7টা ক্লাস কিন্তু খারাপ হয় ক্লাস, শুনো, ঠিক আছে? তাহলে আমি পারছি কেমনে? এটা প্রসেসটা পড়তে 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 পারছি। এই জন্য তোমাকে আমি ধরাই দিতেছি একদম রেডিমেড, তুমি শুধু ওই অনুযায়ী পড়ো, ফ্লোয়েমটা এখানে থাকবে, জাইলেমটা দিকে থাকবে, তুমি একটা কথা মনে রাখবে, আর ওটা মনে রাখার দরকার নাই, তাহলে এটা উল্টো, ওইটা ভেজালের দরকার কি? তুমি হাইড্রোসেন্ট্রিক তুমি বুঝতেই পারতো, জাইলেম কেন্দ্রে, ফ্লোয়েম বাইরে, তাহলে ল্যাপ্টোসেন্ট্রিক হলো আর উল্টা। ওকে, এখন আমি তো এই জিনিসটা বুঝলাম, এখন আমাদের লাগবে নাম আর উদাহরণ। আমার কখনো জানতে চাবে না হাইড্রোসেন্ট্রিক কাকে বলে, আমার লাগবে হাইড্রোসেন্ট্রিক উদাহরণ কি, ল্যাপ্টোসেন্ট্রিক উদাহরণ কি, ওরি উদাহরণ কি, এগুলো লাগবে আমার। আমার এই জন্য লাগবে নেম প্লাস এক্সাম্পল, দেখো লিখেও রাখছি আমি, নেম প্লাস এক্সাম্পল। তো আসো শুরু করি। সংযুক্ত, প্রথমে আসি কি সংযুক্তর মধ্যে আবার আছে সমপার্শ্বীয় এবং হলো সমদ্বিপার্শ্বীয়। ওকে, আমরা শুরু করি সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় পুষ্পক উদ্ভিদের কাণ্ডে, তাহলে সমপার্শ্বীয় পাবো কোথায়? ওকে, এর পরবর্তী কোশ্চেন হলো সমপার্শ্বীয় আবার দুই রকম ছিল, মুক্ত আর একটা হলো বদ্ধ। মুক্তরা পাবো দ্বিবীজপত্রী উদ্ভিদে, তবে কুমড়ার কাণ্ড ব্যতীত, আর বদ্ধরা পাবো এক বীজপত্রী কাণ্ডে। কি মাখন একটা জিনিস! তোমার যদি আমি বলি এক বীজপত্রীর কাণ্ড আর দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে পার্থক্য বলো। এক বীজপত্রী উদ্ভিদ কাণ্ডে বাস্তব বান্ডার কেমন থাকে, আর দ্বিবীজপত্রী কাণ্ডে কেমন থাকে? ওকে, এরপর দেখো নগ্নবীজী কাণ্ড কেমন থাকে, যা দেখা দিচ্ছি শুধু ওটুকু কি সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর মধ্যে তুমি যদি চলে আসো, তাহলে সমদ্বিপার্শ্বীর মধ্যে আছে লাউ, কুমড়া, শশা ইত্যাদি ইত্যাদি কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় দেখে। ওকে, শেষ। ভিতরে কোনো লেখা আমার লাগবে না, আমার লাগবে শুধু নাম কি, উদাহরণ একদম দেখাই দিচ্ছি। যারা দেখাই দিচ্ছ না, তোমরা তো টেলিগ্রামে ডাউনলোড করতে পারতেছো, মোবাইলে দেখা যায় না? আচ্ছা, ওকে, এবার আসি ওরিও। ওরিও তো আমরা সারা জীবন জানি, ওরিও কোথায় থাকে? পুষ্পক উদ্ভিদের মূলে। কোথায় থাকে? ঠিক আছে, এখন আসি ঘটনার দিকে আসি। এখন মূল তো আমরা বুঝছি পুষ্পক উদ্ভিদের মূল, এখন এটা কি এক বীজপত্রীর মূল আর দ্বিবীজপত্রীর মূল, কেমনে বুঝবো? হ্যাঁ, গঠনের মধ্যে কি দেখবে তুমি, সেটার জন্য সুন্দর মতন পার্থক্যটা খেয়াল রাখো। দ্বিবীজপত্রীর মূলে জাইলেম এবং ফ্লোয়েমের বান্ডেলের সংখ্যা সাধারণত 5-এর কম। জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা কত কম থাকবে? আর এক বীজপত্রী উদ্ভিদের, মাথায় রেখে একটু পরে চিত্র দেখাবো আর দেখাবো তোমাদেরকে। এক বীজপত্রীদের কত থাকবে? জাইলেম ফ্লোয়েমের সংখ্যা কত? দ্বিবীজপত্রী থাকবে কেমনে? কিন্তু দুইটাই থাকবে কেমনে? ওরইভাবে। এরপর তোমরা দেখো একটু পরে আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাইতেছি আজকে, কোথায় নিয়ে ছেড়ে দিচ্ছি। আসো, কেন্দ্রিক। কেন্দ্রিক জাইলেম কেন্দ্রিক হাইড্রোসেন্ট্রিক উদাহরণ কি? ট্যারিস। এই যে তোমরা ট্যারিস, এই যে লাইকোপোডিয়াম স্যালাজিনিলা পাইছো, মুখের মধ্যে আমার লেগে আছে ট্যারিস, লাইকোপোডিয়াম স্যালাজিনিলা। কি বুঝতাম, আলো বুঝতাম, কিন্তু পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে আর তোমাদের লেভেলে যখন ছিলাম। তারপরে আসো বাসুলা বান্ডালের কাজ। তো বাসুন্দা বান্ডালের কাজ কি রে ভাই? ওই এগুলো পরিবহন করে, এটা তো সবাই জানি আমরা। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্যটা পড়ে নিবা বুদ্ধি করে। এটা প্রধানত জাইলেম হলো মৃত টিস্যু, আর এখানে প্রধানত জীবিত টিস্যু হলো ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম প্রধানত মৃত টিস্যু, কারণ 4 জনের মধ্যে 3 জনে মরা। জাইলেমের ভিতরে 4টা জিনিস থাকে না, এর মধ্যে একটা জিনিস জীবিত, বাকি 3টাই কি? আর ফ্লোয়েমের ভিতরে 3টার মধ্যে 4টার মধ্যে একটা মৃত, আর বাকি 3টা জীবিত। বুঝছো কিনা? এখানে লিখে দিছে দেখো, এর মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার, বাকিটি সব জীবিত। কি মজার বিষয়, 4টা কোষা থাকে, 4 রকমের জিনিস, তার মধ্যে একটা মৃত, বাকি 3টা কি? তাহলে এটা তো জীবিত বলবোই আমরা। জাইলেম সবসময় কাণ্ডের কোন দিকে থাকে, আর ফ্লোয়েম কাণ্ডের, ওকে, জাইলেম সবসময় ঊর্ধ্বমুখী, মূল থেকে উপরের দিকে, আর ফ্লোয়েম হলো পাতা থেকে নিচের দিকে। দেখছো, নিম্নমুখী। পার্থক্যগুলা পড়বা। হ্যাঁ, ওকে, এটা একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারান কেমন জানি আমরা, ঠিক আছে। ওকে,
এরপরে আসো আমাদের 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 অধ্যায় কিন্তু শেষ। এবার হলো আমরা আমাদের অধ্যায় শেষ। ওকে, আমাদের অধ্যায় শেষ, আমরা বেসিক সব শেষ, অধ্যায়ই শেষ। এখন হলো আমাদের কাহিনী। তাহলে এখন একটা সামারি, একবীজপত্রীর কাণ্ড, একবীজপত্রীর মূল, দ্বিবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রীর মূল, এই চারটা জিনিস আমাদের এখন ক্লিয়ার করলে আমরা বুঝে যাব। ওভারঅল সব বুঝে গেছি। তিনটা সিস্টেম বলছো না আমাদেরকে, তিনটা সিস্টেম পড়ানো শেষ। এখন আমাদের কাজ কি? চারটা জিনিসকে আইডেন্টিফাই করা। তুমি তো জানোই, এই সবগুলোকে এখন পয়েন্ট করে লিখবা। তো তোমাদের পয়েন্ট করা আছে, দেখাই দিচ্ছি। আসো আগে আসো, একবীজপত্রীর উদাহরণটা লাগবে। ঘাস, বাঁশ, কলাপাতা, ধান, গম, ভুট্টা, কচু। ওকে, তোমাকে যদি বলে কচুর মূলে বাস্তবের ভান্ডার কেমনে থাকে, আরে ভাই তুমি কচু বলো কি, আর যত মূলে বলো না কেন ওরিও টেকনিক সোজা, কচু বলে লাভ আছে? তোমার যদি বলে এবার কাণ্ড, তাহলে তোমার একটু বেশ লাগতে পারে যে কি একবীজপত্রীর কাণ্ড, একবীজপত্রীর কাণ্ডের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভাবে থাকে, তাহলে কচুর কাণ্ডে বাস্কুলার ভান্ডার কেমনে থাকে? তোমার যদি বলে ধানের কাণ্ডে, আম গাছের কাণ্ডে, আম গাছ তো দ্বিবীজপত্রী, তাহলে অরিয় ভাবে থাকে। এই পেজটা বুঝতে পারছেন? একবীজপত্রী নাও বলে তোমাকে উদাহরণ দিয়ে দিতে পারে। বুঝতে পারছো? কি সুন্দর কোশ্চেন। তাহলে সিস্টেমিকলি পড়তে হবে। গেল এগুলা সব পড়ানো শেষ, কিচ্ছু পড়বা না, কিচ্ছু পড়ার দরকার নাই, সুন্দর মতন পড়ে নিবা। জানি একবীজপত্রী উদ্ভিদের মূল, তো মূলের চিত্র আমরা তো জানি, মূলের মধ্যে কিউটিক্যাল নাই, মূলের মধ্যে এককোষী মূলরুম থাকে, অতদক নাই, তারপর অন্তদক আছে, পরিচক্রে একসারি থাকে, ভাস্কুলার ওরিয়, মেটাথাইলাম কেন্দ্রের দিকে, প্রোটোথাইলাম পরিধির দিকে, জাইলাম ফ্লোয়েমের গোচ্ছ 6-এর দিকে একবীজপত্রীর। মনে আছে কি না? কি রে, এগুলো কি পড়ানো আগে নাকি এখন হয়েছে? আগেই পড়ানো হয়েছে, এখানে শুধু কি করে দিছে, একদম পয়েন্ট করে দিয়ে দিছে। এবার আসি আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে কাণ্ড কি হয় তোমরা তো জানোই, কাণ্ডের মধ্যে কি থাকে, বিক্ষিপ্ত ভাবে থাকে না? এই যে চলে আসেন, কাণ্ড চিনার উপায় কি? কিউটিকল, ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয়, বহুকোষী তক্রম নেই। ওই যে আমরা বলছিলাম কি, কাণ্ডরম নাই একবীজপত্রীর কাণ্ডে, কিন্তু আবার কাণ্ডরম নাই দ্বিবীজপত্রীর কাণ্ডে, কিন্তু আবার কি আছে, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। বলছি কিনা? ভাস্কুলার বান্ডল বদ্ধ প্রকৃতির। ওকে ওকে, একবীজপত্রীর কাণ্ড শনাক্তকান তো বলেই দিলাম, এখানে আর কোনো পড়া নাই। এগুলা তো এই মাত্র যেগুলো পড়াইলাম উপরে দাগ দিলাম না, ওটাই এগুলো, ওই উপরেগুলোই এগুলো, উপরেগুলোই এগুলা, উপরেগুলোই এগুলা, উপরেগুলোই এগুলা। এবার আসে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীর কাণ্ড। দ্বিবীজপত্রীর একটা উদাহরণ দিয়ে দিছে, সূর্যমুখী। কি দিছে? ওকে, এইবার তোমাদের জন্য রেডিমেড। মূল এবং কাণ্ড ক্লিয়ার। দেখো মূল এবং কাণ্ডের পার্থক্য, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো কি দিছে, দ্বিবীজপত্রীর কাণ্ড, একবীজপত্রীর কাণ্ড। বাহ, খুব সুন্দর ক্লিয়ার কনসেপ্ট। এরপর তোমাদের জন্য দিল কি, একবীজপত্রীর কাণ্ডের সাথে একবীজপত্রীর মূলের পার্থক্য কি, আরো সুন্দর ক্লিয়ার কনসেপ্ট। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আমরা একটা দাঁড়াও, একটা জিনিস বাকি আছে, চিত্রটা দেখাইনি, চিত্রটার মধ্যে পার্থক্য দেখাই দিই। এই দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দেখো কাণ্ড রোম আছে, দিয়ে একটা চিত্র দেখাই দিই, তাহলে শেষ করে দিচ্ছি। দেখো এটা একটা কচুমূল, একবীজপত্রী উদ্ভিদ। এটা কি উদ্ভিদ? কচুর মূল। দেখো মূল চিনার উপায় কি, এটাতে একবীজপত্রীর মূল চিনার উপায় কি? দেখো 1 2 3 4 5 6 7 6 দিক, দেখছো? এটা কিন্তু মূল, বোঝার উপায় কি, অরীয় ভাবে আছে। ঠিক আছে, তুমি বলবো যে ভাই এটা তো কাণ্ড হইতে পারে, দ্বিবীজপত্রীর কাণ্ড তো অরীয়, কিন্তু তাকাইতে হবে কোন দিকে, মূল আছে। আচ্ছা ওকে, তাহলে ওভারঅল আমাদের টিস্যু অধ্যায় কমপ্লিট। কি কমপ্লিট? হ্যাঁ।